আসসালামু আলাইকুম। আজকে আমাদের 4 নাম্বার লেকচার রাসায়নিক সাম্যাবস্থার উপরে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের আর কি। সো 4 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রিমোটটা কই? হ্যাঁ, চলো আজকে এই অনেকগুলো জিনিস দেখতে হবে আর কি। প্রথম কথা হচ্ছে কেপিকেসি এর মধ্যে গাণিতিক সম্পর্ক। এটা গত ক্লাসে দেখার কথা ছিল, লাস্টে দেখাবো বলছিলাম কিন্তু দেখানো হয় নাই, ভোরবেলার ক্লাস ছিল। আর তারপরে বেশ কিছু অঙ্ক করতে হবে, অনেকগুলো অঙ্ক। আর সাম্য ধ্রুবকের সাধারণ রাশিমালা জেনারেল ইকুয়েশন বানাইতে হবে, যেটা দিয়ে আমি যে কোনো অঙ্ক যেন করতে পারি। যে অঙ্কের যে মান থাকবে আমি জাস্ট ডিরেক্ট ইকুয়েশনে বসাবো, কিচ্ছু করা লাগবে না, বিক্রিয়া লেখা লাগবে না, এই সাম্য মোলার অবস্থা চিন্তা করা লাগবে না, কিচ্ছু না, জাস্ট ডিরেক্ট মান বসালে যেন অঙ্ক হয়ে যায় সেই টাইপের ইকুয়েশন বানাইতে হবে। আর যদি সুযোগ পাই তাহলে বিক্রিয়া অনুপাত আলোচনা করব। বাংলায় নামটা যেটা, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে রিয়াকশন কোশেন্ট, QUOTIENT, এটাকে কিউ দিয়ে প্রকাশ করে রিয়াকশন কোশেন্ট। সো রিয়াকশন কোশেন্টের কাজ এই অধ্যায়ে যদিও আমরা শিখতেছি, কিন্তু এইখানে বেশি না। এটার কাজ মূলত দেখতে পারবো হচ্ছে তড়িৎ রসায়ন পড়ার সময়। সো যদিও আমাদের বইতে চাইলেই স্যাররা এই রিলেটেড আরও অনেক টপিক ঢুকাইতে পারতো, আরও অনেক অঙ্ক করাইতে পারতো, টপিক মানে অঙ্ক দিতে পারতো, দেয় নাই, ওইছে যাও ভালো কথা। চলো এখন আমরা পড়াশোনা শুরু করব কেপিকেসি এর গাণিতিক সম্পর্ক প্রমাণ দিয়ে। আশা করি তোমরা মাঝখানে যে ভিডিওগুলো সেটআপ দিছে এগুলো দেখছো, মানে ব্রেকে, মানে মাঝখানে যতদিন ক্লাস নেই। সো কি করা যায়, প্রথমে একটা বিক্রিয়া ধরে নেওয়া লাগবে, যে এই বিক্রিয়ার জন্য আমরা কাজ করতেছি। তো একটা সিম্পল আগের দিনের এইচডব্লিউ তে একটু সমস্যা ছিল একটা ম্যাথে। দূর বেটা এইচডব্লিউ, দেখ এইচডব্লিউ আর কি, দূর বেটা পানিটা কি জানো, কেপিকেসি এর মধ্যে গাণিতিক সম্পর্ক। সো একটা বিক্রিয়া ধরে নিলাম, এই যে এই বিক্রিয়াটাকে ধরে নেওয়া গেল। বিক্রিয়া করে ধরো ছোট হাতের ডি ডি প্লাস ছোট হাতের ই ই, এরকম। তোমরা কি কেউ জানো এখানে সি কেন ধরি না? বলতে পারবা? শুধু কেসি এর সাথে সি না, মানে ঘটনা হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে মিলে যাবে ব্যাপারটা। কনসেন্ট্রেশন তো আমরা সি দিয়ে লিখবো, তাই না? এই জন্য মিলে যাবে আর কি। ওকে, এনিওয়ে, সো এখন এই বিক্রিয়াটার আমাকে একটু বলো, এই বিক্রিয়াটার কেসি এর ইকুয়েশন কি হবে? আমরা যদি একটু লিখি কেসি এর ইকুয়েশন, তাহলে কীরকম পাওয়া যাবে? এই বিক্রিয়ার কেসি পাওয়া যাবে হচ্ছে, উপরে থাকবে ডি এর ঘনমাত্রা পাওয়ারের ছোট ডি, এই দ্বারা আমি একটু, সো কেসি এর ইকুয়েশন হবে ডি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ডি, ই এর ঘনমাত্রা টু দি পাওয়ার ছোট ই, এ এর ঘনমাত্রা টু দি পাওয়ার ছোট এ, বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার ছোট বি। ও বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে আলোচনাটা চলতেছে পিনাকি ভট্টাচার্য ভার্সেস ইলিয়াস হোসেন, এটার আলোচনা আমি ক্লাস শেষে করবো, আমাকে একটু মনে করে দিও আর কি যদি শুনতে চাও। আচ্ছা, আর এই বিক্রিয়াটার কেপি কত হবে? প্রেশার অফ ডি টু দি পাওয়ার ছোট ডি, প্রেশার অফ ই টু দি পাওয়ার ছোট ই, প্রেশার অফ এ টু দি পাওয়ার ছোট এ, প্রেশার অফ বি টু দি পাওয়ার ছোট বি। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে একটা রিলেশন লাগবে, যে একটা বিক্রিয়ার কেসি এত হইলে তার কেপি কত, বা কেপি এত জানা থাকলে তার কেসি কত ওই মুহূর্তে ওই টেম্পারেচারে। সো এটা বের করার জন্য প্রথমত তোমাকে একটা স্বীকার্য অবলম্বন করতে হবে, যে স্বীকার্যটা নিয়ে বইতে কিছু বলে না, আমিও যখন বই লিখছি তখনও কিছু বলি নাই, চুপচাপই ছিলাম, বাট এটা তোমার জানা উচিত। সেটা হচ্ছে, তোমাদের কি মনে পড়ে কেসি বের করার সময় যে ঘনমাত্রার মানগুলো আমরা বসাই, ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রা এটা মূলত কাদের জন্য ডিফাইন্ড বলেন তো? দ্রবণে দ্রবীভূত পদার্থের জন্য, অর্থাৎ দ্রবণের জন্য। তো ঘনমাত্রা জিনিসটা যদিও শুধুমাত্র দ্রবণের জন্য ডিফাইন্ড, বাট টেকনিক্যালি স্পিকিং ইট ক্যান বি ফাউন্ড আউট ফর গ্যাসেস অলসো অ্যান্ড সলিডস ইভেন, আই শুড সে, বিকজ ওই পাত্রে ওই সিস্টেমে তো ওর কিছু মোল সংখ্যা এক্সিস্ট করে। সো মোলারিটি বের করে কিভাবে? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন লিটার এককে। সো তার মানে আমরা কি বলতে পারি না যে কঠিন থাকুক আর তরল থাকুক আর গ্যাসে থাকুক, যে কারোরই আসলে মোলারিটি বের করা যায়? বোঝো নাই? কিন্তু কেপি এর কথা যদি বলি, কেপি বের করতে গেলে ওই পদার্থটার প্রেশার লাগে। এখন সে তো প্রেশার ক্রিয়েট করে না, কারা যদি কি না হয় তাহলে প্রেশার ক্রিয়েট করবে না? বলেন তো আমাকে একটু। গ্যাস যদি না হয় তাহলে তো প্রেশার ক্রিয়েট করবে না। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, যদি গ্যাস না হয় তাহলে তো প্রেশার ক্রিয়েট করবে না। তার মানে তখন যদি ধরে নিলাম বি ছিল হচ্ছে অ্যাকুয়াস, তাহলে হবে কি জানো, এইখানে এই বি এর যে প্রেশার, এটাকে আমাদের কত ধরে নেওয়া লাগবে আমাকে একটু বলো তো? 1। এটা কিন্তু 0 না, 1 ধরে নেওয়া লাগবে। তোরা কি বুঝছিস আমার কথা? কিছু কেউ বোঝা না?
আচ্ছা গেল। সো এখন তাহলে আমরা ধরে নিচ্ছি একটা কথা কেউ না বলাতেও, সেটা হচ্ছে এই সবগুলো উপাদান আপাতত কি বলেন তো, গ্যাসীয়। যদি গ্যাসীয় না হইতো তাহলে কেপি এর ইকুয়েশনের মধ্যে ঢুকতো না তারা। আচ্ছা এবার আসো একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে কিছু কথা ধরে নিতে হবে। ভি আয়তনের পাত্রে বিক্রিয়াটা হচ্ছে, টি টেম্পারেচারে ঘটনাটা ঘটতেছে, এগুলো কমন সেন্স কথাবার্তা বলে নিলাম আর কি। সাম্যাবস্থায় এ পদার্থের মোল সংখ্যা হচ্ছে এন এ, বি পদার্থের মোল সংখ্যা এন বি, এগুলো সব বলা আছে। এখন চলো আমরা একটু এ গ্যাসের আংশিক চাপ বাইর করি। তাহলে আমরা কি লিখে নিব, এ গ্যাসের লেখার দরকার নেই, এ এর আচা নির্ণয়, আংশিক চাপ নির্ণয়। সো আংশিক চাপ নির্ণয়ের একটা টেকনিক ছিল, সেটা হচ্ছে কি, ওই পাত্রে ধরে নিতে হয় শুধুমাত্র ওই গ্যাসটা একা আছে আর কেউ নাই। তাহলে আমরা তখন কি লিখতে পারি, গ্যাসের যে সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি, মনে পড়ে আপনাদের? এখন আমাকে একটু বলো, এই সূত্রের মধ্যে আমাদের এন এর জায়গায় কি বসাইতে হবে জানো, এনএ। তখন আমরা যে প্রেশারটা পাবো তাকে আমরা বলি পিএ। কিছু মনে হয় বোঝো নাই? গোটা পাত্রটা পুরো ভি আয়তনটা একাকি দখল করছে কে, এ গ্যাসটা। তার মানে পাত্রে শুধুই আছে এ গ্যাসের মোল সংখ্যা। তখন যে চাপটা পাবো ইকুয়েশন থেকে তাকে বলে এ গ্যাসটার আংশিক চাপ। বোঝো নাই? আচ্ছা তাহলে এখন একটা কাজ করা যাক, সেটা হচ্ছে ইকুয়েশনটাকে একটু মানুষ করা যাক। সেটা হচ্ছে পি এ ইকুয়াল টু কি থাকে দেখতো ভাই, সেটা থাকে হচ্ছে এন এ ডিভাইডেড বাই ভি ইন্টু হচ্ছে কি থাকে, আরটি। মজা। এখন বলো তো বন্ধু, এই যে এন এ ডিভাইডেড বাই ভি, এই জিনিসটাকে কি বলে? পি এর ঘনমাত্রা। এইটাকে টেকনিক্যালি বলে হচ্ছে, মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, ইফ উই গো বাই দ্য বুক প্রিসাইজলি, তাহলে এটাকে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন অফ কি বলেন তো, এ না, ইন্টু আরটি। দ্যাটস ইউর প্রেশার অফ এ। কেউ বোঝে না? এইটাকে নাম দিলাম আমরা 1 নাম্বার সমীকরণ, থাকুক পড়ে থাকুক এইখানে। প্রেশার অফ এ হচ্ছে, হ্যাঁ বলেন কি হয়ে যাচ্ছে? কই না তো, কে বললি ঘোলা হচ্ছে? ফিজু তোরে আমার যে সিডাং বাসিডি আছে, সিডাং বাসিডি তোরে ফিড হবে, তুই চিনোস? তুই কি মনে করছত? তোর নেটওয়ার্কের সমস্যা মনে হয়। দেখ, প্রেশার অফ এ যেহেতু বেরোইছে কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আরটি, তার মানে কি আমরা বলতে পারি অতএব ডেফিনেটলি প্রেশার অফ বি কি আসতো বলেন তো আমাকে একটু? পিবি লেখা লাগতো, ভি এন বি আরটি। তখন পিবি ইকুয়াল টু কি থাকতো, এন বি ডিভাইডেড বাই ভি। এন বি ডিভাইডেড বাই ভি কে আমরা কি বলতাম, বি এর কনসেন্ট্রেশন ইন্টু আরটি। কেউ বোঝা না? তাহলে এখানে আমরা বলবো কনসেন্ট্রেশন অফ বি ইন্টু হচ্ছে আরটি। তাহলে আমি একইভাবে বলে দিতে পারবো প্রেশার অফ ডি হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডি ইন্টু আরটি, আর প্রেশার অফ ই শুড বি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ই ইন্টু হচ্ছে আরটি। কেউই আমার কথাবার্তা বোঝে না, আমি একা একা কথা কই। খুব বুঝতেছ? এই তো হয়ে গেছে। খুব বেসিক, বলো। আচ্ছা, উৎপাদে সিডি না ধরে ডি ধরলে কি সুবিধা হয়? কি উৎপাদে সিডি না ধরে আপনি যে ডি ধরছেন, হ্যাঁ এটাতে সুবিধা কি? ও আচ্ছা, তার মানে তুমি ক্লাসের প্রথমে ছিলে না, গান্ডু। এইসব বলা হয়ে গেছে, দেখে নিও ভিডিও থেকে। আচ্ছা এখন শোনো মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে আমরা এবার একটা কাজ করি, চলো। যে কাজটা হচ্ছে, এই যে মানগুলো আমরা পাইছি না, এই মানগুলো আমরা কোথায় বসায় দিব বলো তো? কোন ইকুয়েশনে বসাবো? কেপি এর ইকুয়েশন নাকি কেসি এর ইকুয়েশন? কেপি এর ইকুয়েশনে। তাহলে আমরা বলবো অতএব কেপি ইজ ইকুয়ালস টু প্রেশার অফ ডি বসানোর কথা। সো প্রেশার অফ ডি মানে হচ্ছে আমার এইটা, এই বস্তুটুকু নিয়ে আসলাম। এই পুরোটার পাওয়ারে কি যাওয়ার কথা বলেন তো? পুরোটার পাওয়ারে ছোট হাতের ডি, তাই না? তাহলে আমি এখানে একটু লিখি কষ্ট করে, একটু মানুষ টানুষ করে নেই, জায়গা তো খুবই কম। আচ্ছা তাহলে এখানে আমি লিখবো হচ্ছে এই পুরোটার পাওয়ারে ছোট হাতের ডি। তো একইভাবে আমাদের তাহলে এবার কি করা যাবে বলেন তো? প্রেশার অফ ই কে কি লেখা যাবে? এখানে তো জায়গা আসলেই ছোট হয়ে গেছে, আমি এইগুলোকে একটু বামে চাপায় ছোট করে দিই, এত বড় জায়গা এদের জন্য দরকার নেই। লাইন স্কিপ করলে হলো তুমি? কোন লাইন? মানে এই প্রেসার অফ ডি আর টি, তারপরে ডি না লিখে একবারে ডি টু দি পাওয়ার ডি, তারপর ই টু দি পাওয়ার আর টু দি পাওয়ার ডি প্লাস এ লিখে দিলে জানা একবারে। আচ্ছা তোমার কথা আমি স্কিপ করে দিলাম, ঠিক আছে। আসো এবার ঘটনা হচ্ছে আমার তাহলে কি থাকবে, প্রেশার অফ ই আর টি, সরি কনসেন্ট্রেশন অফ ই ইন্টু আর টি
তার পাওয়ারে যাবে হচ্ছে কি বলেন তো, ছোট হাতের ই, এরকম আর কি। সব বসায় ফেলো নিজেরা, দেখো মজার একটা ইকুয়েশন আসবে। তারপরে নিচে যাবে প্রেশার অফ এ ইন্টু আরটি, সরি কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আরটি, বারবার ভুল বলতেছি। আর এইটা হবে কনসেন্ট্রেশন অফ বি ইন্টু আরটি। হইল। এখন ঘটনা হইল এদের তো আবার যার যার পাওয়ার দিতে হবে, রেসপেক্টিভ পাওয়ারে তুলতে হবে। এই যে হয়েছে। তাইলে এবার আমরা কি বলবো, কেপি এর ইকুয়েশনটা আমরা কি পাচ্ছি তাকায় দেখো। আমরা পাচ্ছি হলো খুব মজার একটা জিনিস পাবো, সেটা হচ্ছে দেখ সব জায়গাতে আরটি আছে না ভিতরে, আরটি আরটি আরটি, আরটিগুলোকে আমি আলাদা করে ফেললাম। আরটিগুলোকে আলাদা করে ফেললে কি থাকে, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি ই টু দি কনসেন্ট্রেশন অফ ই টু দি পাওয়ার ই। বুঝছিস কি আমার কথা? নিচে কি থাকবে, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। তার মানে আলটিমেটলি আমার এইখানে থাকতেছে হচ্ছে এই বিক্রিয়ার যে কেসি এর ইকুয়েশন, সেই কেসি এর ইকুয়েশনের পুরোটা এইখানে বসে যাচ্ছে। এই যে দেখ, বুঝলি? কেউ বুঝলো না আমার কথা, আমি একা একা বললাম। বুঝছি আচ্ছা, বুঝছি বুঝছি, তুই চুপ কর, তুই চুপ কর, তুই অঙ্ক কর। এই যে এটা বসবে, এইটা বসার পরে সাথে থাকবে কি বলতো, আরটি এর একটা ব্যাপার। তাহলে সাথে থাকতেছে আমাদের আরটি টু দি পাওয়ার কি থাকে দেখো তো, উপরে থাকে ডি প্লাস ই, ছোট হাতের ডি প্লাস হচ্ছে ছোট হাতের ই, মাইনাস হবে এ, আবার এটা হবে মাইনাস বি। তাহলে এটাকে আমি প্লাস দিয়ে বি লিখতে পারি যদি এখানে আমি একটা ব্র্যাকেট লাগাই দিই। তোরা কি বুঝছিস? সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন। ওকে, সো এখন এই জিনিসটাকে আমি পরের পেজে নিয়ে যাই, যে আমার যে ইকুয়েশনটুকু আসছে। এইবার একটা কাজ করা লাগবে, সেই কাজটা হচ্ছে দেখো তোমরা একটু ভেবে দেখো তো, এই ডি প্লাস ই মাইনাস এ প্লাস বি পুরো জিনিসটার মানে কি আসলে? উৎপাদের মূলদ সহগের যোগফল বিয়োগ বিক্রিয়কের মূলদ সহগের যোগফল। মানে সোজা কথা বইতে এটাকে বলে মোল সংখ্যা। অর্থাৎ এই ডি প্লাস ইটা হচ্ছে উৎপাদের টোটাল মোল নাম্বার, আর এ প্লাস বিটা হচ্ছে বিক্রিয়কের টোটাল মোল নাম্বার। বুঝতে পারছিস তো? সো এখন এই যে মোল সংখ্যার টোটাল সামেশন, সেটাকে আবার বিয়োগ করতেছি, মানে আমরা আসলে করতেছি কি, উৎপাদের টোটাল মোল নাম্বার থেকে না বিক্রিয়কের টোটাল মোল নাম্বার বাদ দিচ্ছি। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? এটাকে ডাইরেক্ট মোল নাম্বার বলা কি ঠিক হচ্ছে? না, ঠিক হচ্ছে না, বাট আমরা এভাবে বলি আর কি, আমাদের বইপত্রে বলে, আবার বলাটা একেবারে অন্যায় না আর কি। অঙ্ক করতে গেলে বুঝবা যে আসলে নর্মাল ইস্যু আর কি। সিম্পলি মোল নাম্বার না, মোলার সহগের আর কি, বিক্রিয়া থেকে যে মোল সংখ্যাটা আমরা পাই। তাহলে আমরা একটা কাজ করব, এই জিনিসটাকে এইটুকু কি, আবার দেখো তো এইটুকু, এই রাশিটুকু কি, কেসি। তাহলে আমরা বলতে পারি যে কোনো বিক্রিয়ার কেপি এর মান হবে হচ্ছে, কেসি এর মান রাখা লাগবে, সাথে থাকবে হচ্ছে আরটি, পাওয়ারে থাকবে হচ্ছে কি বলতো, ডেলেন। যেখানে আমরা ডিফাইন করতেছি কিভাবে, যেখানে ডেলেন ইকুয়াল টু হচ্ছে ওই বস্তুটা, এই যে এটা। অর্থাৎ ডেলেনের পরিচয় তাহলে কি থাকবে বলেন তো আমাকে একটু, এটা কি ছিল, উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোল সংখ্যা, তাই তো? তাহলে আমি একটু লিখে ফেলি, উৎপাদ সংক্ষেপে উৎ লিখছি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোল সংখ্যা। সবাই কি বুঝছো আমার কথা আসলে? আচ্ছা, এখন এখানে কিছু মজা আছে, সেই মজাগুলো শোনো। এই কথাটা কি অফ হয়ে গেছে? আল্লাহ, ক্যামেরা তুই এই ফাইজলামিটা করিস না ভাই। আচ্ছা, সো এখন দেখো এখানে একটু গ্যাঞ্জাম আছে। সেই গ্যাঞ্জামটা হচ্ছে, আমি একটা কথা হিডেন রাখছিলাম প্রথম থেকেই, বলি নাই, তাও বলছিলাম তোমাদেরকে, মোটামুটি খেয়াল করো নাই। সেটা হচ্ছে এইখানে যে আমার উপাদানগুলো নিয়ে আমি কাজ করতেছি, সেই উপাদানগুলোকে কিন্তু আমার ধরে নেওয়া লাগছে যে এরা সবাই কি বলেন তো, গ্যাসীয়। সো যার ফলে এইখানে শুধু উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা বললে এটা আসলে একটা অন্যায় হয়ে যায়। যদি এই ভদ্রলোকগুলা গ্যাসীয় না হইতো, এরা যদি গ্যাসীয় না হইতো, তাহলে রাশির মধ্যে কিন্তু ডিই এ বি আসতো না। বোঝা না? তার মানে হচ্ছে উৎপাদের কি মোল সংখ্যা বলেন তো, গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। এবং এইটাকে সেটাই তো, ওই রাশিগুলো পুরো বাদ দিয়েই কথা বলা লাগতো। এই জন্য আমরা, মানে আমি অন্তত এই বস্তুটাকে ডেলেন বলতে চাই না, এটাকে আমি বলতে চাই ডেলেন জি।
এই আমার বইতেও দেখবা আমি বিভিন্ন জায়গায় ডেলেন জি লিখছি। ডেলেন জি বলতে বুঝাইছি ওগুলো হচ্ছে শুধু গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য নিতে হবে, মানে গ্যাসীয় উপাদান যেগুলো তাদের মোলার সহগের পার্থক্য। আর যদি শুধুমাত্র ডেলেন লিখি তার মানে হচ্ছে বিক্রিয়ার টোটালি যা কিছু আছে, আকাশ বাতাস নদী পানি পাহাড় সমুদ্র সবকিছুর উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, ওইটাকে বলে ডেল এন আমি বলি আর কি। আর যদি গ্যাসীয় হয় তাদেরকে আমি বলি ডেলেন জি। কেউ বোঝা না? বুঝতে পারছি। আচ্ছা, সো এখন তুমি পরীক্ষার খাতায় যদিও লিখবা কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরডি টু দি পাওয়ার ডেলেন, কোনো সমস্যা নাই, বাট তোমার মনে মনে যারা চলে ওই ডেলেনটা আসলে গ্যাসীয়গুলা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে আমার কথা। সো দ্যাটস দ্য ইকুয়েশন। কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরডি টু দি পাওয়ার ডেলেন। এখন খেয়াল করো, যেসব বিক্রিয়ার ডেলেন জিরো, যদি এমন হয়, ডেলেন বলতে বুঝছো তো, ডেলেন জি বুঝাচ্ছি কিন্তু গ্যাসীয়, হ্যাঁ, এটা যদি জিরো হয় তাদের ক্ষেত্রে কি হবে বলুন তো? কেপি আর কেসি এর রিলেশন কি থাকবে? কেপি ইকুয়াল টু কি হয়ে যাবে? কেসি হয়ে যাবে না? সমান হয়ে যাবে। এটা বুঝছস তো নাকি? এই তো সহজ জিনিস। এখন ঘটনা হচ্ছে তাহলে অনেক বিক্রিয়ারই দেখবা কেপি আর কেসি এর মান সমান, তার কারণটা হচ্ছে ওইসব বিক্রিয়ার ডেলেনের ভ্যালু হচ্ছে জিরো হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ, আর কিছু না, সহজ জিনিস। চলো এবার আমরা অঙ্ক করি। কি বলেছি এখানে? এত তাপমাত্রায় 10 লিটার 10 ডেসিমিটার কিউব মানে 10 লিটার, সেটা এটা ঠিক করতে হবে, একটু স্ক্রিনশট মেরে দিস। একটি খালি পাত্রের এত মোল হাইড্রোজেন ও এত মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে, আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজের ঝামেলা আছে, খালি পাত্রে, রটা হবে না। আচ্ছা, এত মোল হাইড্রোজেন এত মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, মাশাআল্লাহ করতেই পারে। বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি এর ভ্যালু 50 হলে বিক্রিয়াটির কেপি এর মান কত এবং বিক্রিয়ায় অব্যবহৃত আয়োডিনের মোল সংখ্যা কত? ভালো প্রশ্ন। তো প্রথম কাজ কি বলছিলাম এই অঙ্কগুলো করার জন্য? বুঝছো বা বোঝো নাই ব্যাপার না, তুমি আগে বিক্রিয়াটা লিখে ফেলবা। তাহলে বিক্রিয়াটা হচ্ছে এটা। এবার বলো হাইড্রোজেন কতখানি ছিল? এটা ছিল 0.5 মোল, আয়োডিনও ছিল 0.5 মোল, তাই না? 0.5 এটা ছিল শুরুতে 0। বলেন 0.5 থেকে কত চলে গেল বলো, ধরে নিব। ধরলাম x চলে গেছে, তাহলে ওইখান থেকেও যাবে কত? x। তাহলে এখানে তৈরি হবে কত? 2x। এবার আমরা কি লেখার কথা? প্রশ্ন মতে, মনে আছে? প্রত্যেকটা অঙ্ক একই রকম। প্রশ্ন মতে বলেন কন্ডিশনটা এখানে কাকে নিয়ে বলুন তো? কেসি এর ভ্যালু নিয়ে। তাহলে আমরা লিখে ফেলি একবারে কেসি এর ইকুয়েশনটা। তাহলে প্রশ্ন মতে কেসি ইকুয়াল টু উপরে কি থাকবে? এইচ এর ঘনমাত্রা, এইটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু থাকবে হচ্ছে কি আয়োডিনের ঘনমাত্রা। তারপরে এবার মান টান বসাও, বাড়ি চলে যাও, শেষ। বলো কি হবে? কেসি এর মান হচ্ছে আমাদের 50 ইকুয়াল টু হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত? 2x ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই, বুঝছস তো নাকি? 10 লিটার আয়তনের পাত্র বলছে না? আচ্ছা, ডিভাইডেড বাই হাইড্রোজেনের ঘনমাত্রা কত? 0.5 মাইনাস এক্স বাই 10 ইন্টু হচ্ছে ওই একই জিনিস, তার মানে এটার একটা স্কোয়ার বসাই দিই, শেষ। এখন দেখো খেয়াল করে এখানে নিচের 10 এর আসলে কোনো ইফেক্ট নাই, এই 10 স্কোয়ার কাটাকাটি যায়, বুঝতে পারছিস? তাহলে এখান থেকে ক্যালকুলেট করে কি এক্স এর মান বের করা যাবে না? শ্বেতাব চন্দ্র এটা বসে বসে বের করো, আমি বাকিদের সাথে একটু কনসেপ্ট আলোচনা করি। এখন ঘটনা হচ্ছে এরপরে আমার কি করা লাগবে বলেন? এক্স এর মান বের করছি, আমার কাছে কি জানতে চাইছিল আবার একটু দেখে আসি। সেটা হচ্ছে বিক্রিয়াটির কেপি এর মান কত, পরে করতেছি। বিক্রিয়ায় অব্যবহৃত আয়োডিনের মোল সংখ্যা কত বলেন তো? এটা কিভাবে বের করব? আনইউজড যে আয়োডিনটা পড়ে আছে, বুঝি নাই? অতএব অব্যবহৃত আয়োডিন ইকুয়াল টু, বলো প্রথমে ছিল কত? 0.5, প্রথমে ছিল 0.5, ব্যবহৃত হয়েছে কত? x, তাহলে অব্যবহৃত আছে কত, অর্থাৎ অবশিষ্ট আছে কত? 0.5 মাইনাস এক্স। তাহলে অব্যবহৃত আয়োডিন হচ্ছে 0.5 মাইনাস এক্স। এক্স এর মানটা বের করা গেলে এখানে আনসার পাওয়া যাবে, ঠিক আছে? এই একটা আনসার হয়ে গেল, শেষ। এবার তোমার কাছে বলছে বিক্রিয়াটার কেপি এর মান কত, তো কেপি এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? বিক্রিয়ার কি বের করা লাগবে বলেন? ডেলেন। ডেলেন ইকুয়াল টু, দেখো তো উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা কত? 2 মোল না? মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা কত? এটাও 1, এটাও 1, বুঝতে পারছিস? তার মানে কত? আবার 2, তার মানে কত আসে? 0। এই বিক্রিয়ার যেহেতু ডেলেন এর ভ্যালু 0, তার মানে আমরা ইকুয়েশনটা একবার লিখে দিব, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেলেন, লিখে তারপরে বলে দিব ইকুয়াল টু হচ্ছে কেসি। অতএব
কেপি এর মান আর কেসি এর মান সমান, দ্যাটস ইউর আনসার। কত হবে মানটা? 50 হবে না? এইটা আর একটা আনসার। শেষ। বুঝেছো অঙ্কটা? কেউই বোঝে না। এক্স এর মান আরেকবার বুঝাই দেন। কোনটা? পুরো অঙ্কটা নাকি এখান থেকে? না ওই যে ওইটা ওইখান থেকে। আচ্ছা, এই বিক্রিয়াটায় আমাদের বলছে কেসি এর মান যদি 50 হয় রে ভাই, তাহলে তোর কেপি কত হবে? তো তুই কি জানিস কেপি আর কেসি এর রিলেশনটা কি? এইটা, কেপি ইকুয়াল টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেলেন। আর এর মান তো আমাদের মুখস্থ আছে। আচ্ছা বলেন তো একটু বুদ্ধি করে, এখানে আর এর মানটা আসতেছি, আবার বুঝাচ্ছি, আর এর মানটা কোন পদ্ধতিতে বসাইতে হয় বলো তো? এসআই নাকি এসআই না লিটার অ্যাটমসফিয়ার, কোনটা? লিটার অ্যাটমসফিয়ার। এইটা অবশ্যই লিটার অ্যাটমসফিয়ারে বসাইতে হয়। ভালো করে শুনে রাখো, মনে রাখো আর কি। তার কারণটা কয়েকটা আছে। প্রথম কারণ হচ্ছে, তোমাদের কি মনে পড়ে কেপি বের করার সময় যে প্রেসারগুলো বসানোর কথা, সেই চাপগুলো কোন এককে বসানোর কথা বলেন তো? অ্যাটমসফিয়ার এককে। আবার কেসি বের করার সময় যে ঘনমাত্রা বসায়, সেটা বসাইতে হয় মোল পার লিটার এককে। সো ব্যাপারটা আসলেই লিটার অ্যাটমসফিয়ারের। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই প্রমাণটার সময় তুমি এই রাশিটাকে, এই এনএ বাই ভি কে কখন তুমি মোলারিটি বলতে পারো? যখন এই ভলিউমটা থাকে লিটারে। বোঝা না? বুঝছি। তো এইটা যদি লিটারে থাকে, তখনই যদি এটা লেখা যায়, এইটা যেহেতু লিটারে, তার মানে পাশের আটটা তো ডেফিনেটলি লিটার অ্যাটমসফিয়ারে ছিল। বুঝিস নাই? জি হ্যাঁ। এই তো সহজ জিনিস। তো এখন আসো যেটা বলতেছিলাম, তাহলে এই অঙ্কটা কেমনে করবো? ইকুয়েশন যেহেতু এটা, আর এর মান তো মুখস্থ আছে, এটা নিয়ে প্যারা নাই। 0.0821 টেম্পারেচারের মানও দেওয়া আছে, এই যে এটা 448 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমার শুধু যেটা লাগবে ডেলেন এর ভ্যালু লাগবে, এই জন্য আমরা বিক্রিয়াটা ডেলেন বের করে নিলাম। সো ডেলেন কি ছিল? উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। আমরা জানি তো এইচআই গ্যাস, তাই না? এগুলো জানতে হবে ফিজিক্যাল স্টেট কি। এটা গ্যাস, এটা গ্যাস, ওইটাও গ্যাস, তিনোটাই গ্যাস। সো তাহলে উৎপাদে 2 মোল ছিল, আর বিক্রিয়কে এইটা 1 মোল, এটা 1 মোল, তাহলে 2 - 2 মানে তো 0। সো এখানে 0 বসাই দিলে কেপি ইকুয়াল টু কেসি। বুঝছিস? ধন্যবাদ। এই শ্বেতাব, তোকে বললাম যে এক্স এর মান বের করতে, করলি না? বের করছি তো। কত? 0.047 আসে। 0.047। আর একটা মান কত? মাইনাস 0.97। 0.97। সো এখন ডেফিনেটলি আমরা মাইনাস ভ্যালুটা ইগনোর করতেছি। আর গতদিন তোমাদের একটা অঙ্কে গ্যাঞ্জাম হয়েছিল, ওই যে কে জানি গ্রুপে আগুন ধরাই দিছিল গ্রুপে, যে এক্স এর মান তো কি জানি উল্টা পুল্টা আসতেছে আর কি। আচ্ছা, ওই অঙ্কটার কাহিনী যেটা হয়েছে, ওই অঙ্কটা ছিল এরকম আর কি, মানে অঙ্কটার বিক্রিয়াটা ছিল হচ্ছে আসলে মূল বইতে এরকম এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি এরকম। ওইটাকে আমি একটু পাকনামি করে করছি কি, এখানে 2 না 3 কি জানি এটা লাগায় তারপরে অঙ্ক দিছি। সো ডেটা ঠিক রেখে যেহেতু আমি এই বিক্রিয়াটা চেঞ্জ করে ফেলছি, এই কারণে উল্টাপাল্টা আসছে। তোরা কি বুঝছিস আমার কথা? বুঝছি। ও মানে তোমার অঙ্কে কোনো প্রবলেম হয় না, আমার ডেটা উল্টাপাল্টা হয়েছে আর কি। সেটা একটু বলিস তো, এটা ঠিক করে ফেলবো আবার। ওকে, সো এবার দেখেন, তাহলে এখানে আমরা এই মানটাকে নিচ্ছি না, এই যে এই মানটাকে নিব না, কারণ এটা নেগেটিভ আসে। তাহলে এই 0.047 এখানে বসাই দিবা, যা আসে তাই। পরের অঙ্কে যাচ্ছি। একটা 4 লিটার পাত্রে 1.5 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো। যদি নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে কনভার্ট হয়, তাহলে এই বিক্রিয়া অনুসারে বিক্রিয়াটার কেসি এর মান কত? তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, এটা করেছো? জি ভাই, করেছি। করেছি, কিন্তু স্বপ্নে স্বপ্নে ঘুমের মধ্যে, ওইটা দেখানো তো যাচ্ছে না। তোমাদের যে বাসার ঠিকানাগুলো নেওয়া হয়েছিল, ওই ঠিকানা আমার ইস্তেমাল করতে হবে। বাড়ি যায় যায় কিলায় কিলায় করাইতে হবে, কর। তাহলে বিক্রিয়া করে কি তৈরি করছে? 2NH3। আচ্ছা, বিক্রিয়ার শুরুতে নাইট্রোজেন আমার কতখানি ছিল বলো? 1.5। হাইড্রোজেন কতখানি ছিল? 3। এখানে 0। আচ্ছা, এখানে 3 লেখার কারণ কি? সামনে 3 আছে তাই এখানে 3 লিখছি নাকি? না, দেওয়া আছে 3। কিন্তু দেওয়া আছে। ও আচ্ছা, আমরা এখানে যা দেখতাম তাই লিখে দিতাম, বুঝিছো? আমরা তো কিছু পারিটারি নে, আমরা তো বোকাশোকা জেনজি না। তাহলে 1.5 থেকে চলে যাবে x, ধরে নিলাম। 3 থেকে কত চলে যাবে বলেন? 3x। থ্রাইজ x চলে যাবে, এখানে পয়দা হবে 2x। এইবার কথা হচ্ছে ফৈষ্ণমতে। ফৈষ্ণ, তাহলে বলো তো আমাকে, ফৈষ্ণমতে, ফৈষ্ণমতে কি লিখতে হবে আমার এবার বলেন? নাইট্রোজেনের 25% ইজ ইকুয়াল টু। তারপরে বলো, তোরা কথা কইতে কইছে কেটা? তুই তো এগুলো আগে দেখছস, চুপ। বলো কি লিখছো তোমরা? নাইট্রোজেনের 25% প্লাস হাইড্রোজেনের 75% সমান অ্যামোনিয়ার অ্যামাউন্ট।
আর কেউ কিছু করে নাই? বললে যে বাড়ির কাজ করছো, কি করছো ওটা কি বলো না? নাইট্রোজেনের 25% ইকুয়াল টু 1.5 এর 25% দিয়ে। আচ্ছা এখানে শোনো, হ্যাঁ বল কি? x সমান নাইট্রোজেনের মানে 1.5 এর 25%। এইটা হচ্ছে একটা ভদ্রলোকের মতো কথা, আসলে এইটা হবে, আর কিছু না, এইটাই হবে। ঘটনা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে দেখো, এইখানে কথাটার মধ্যে একটু আড়ষ্টতা আছে, একটু জড়তা আছে, এই কারণে তোমার বুঝতে একটু কষ্ট হয়। বাট এই কষ্টটা হওয়ার কথা না। কষ্টটা হওয়ার কারণটা হচ্ছে তোমরা যেহেতু সাহিত্য থেকে অনেক দূরে, গল্পের বইটই পড়ো না, মানুষ কিভাবে কথা বলে এটা জানোই না, এই কারণে তোমাদের প্যারা হইতেছে। যেটা নিয়ে আজকে আমরা পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে নিয়ে কথা বলবো আর কি। আসো, এই যে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, অল অফ ইউ কিডস আর গেটিং কনফিউজড হিয়ার। অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় মানে কি? তার মানে মনে হয় এই 2x এর সাথে কোনো একটা কানেকশন আছে। দ্য আনসার ইজ 2x এর সাথে কোনো কানেকশন নেই, কিচ্ছু নাই। তুই একটা ব্যাপার একটু বোঝ। আমার কাছে কি ছিল, আমার একটা রিক্সার গ্যারেজ আছে, ঠিক আছে? ওই গ্যারেজে তোরা কাজ করিস। তো আমি সকালবেলায় দেখলাম যে আমার স্টোর রুমে কিছু রিক্সার বডি আছে, আর এই পাশে কিছু চাকা আছে। তোরা সকালবেলায় 10টার সময় অফিসে আসবি, কারখানায় আসবি, এসে কাজ করবি। কি করবি? বডির সাথে চাকা টাকা লাগায় বেচবো আমি, ঠিক আছে? রিক্সা বানাবি। এখন কথা হচ্ছে, সকালে আমার বডি ছিল ধরে নিলাম 100টা, তাহলে চাকা থাকা উচিত কয়টা? 400টা। প্রতিটা রিক্সায় 60টা করে চাকা থাকে না না? না, তিনটা 300টা। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, রোজায় ধরা করতেছে এদের কিভাবে, দেখছো তুমি? বলদ। আর মেকানিক্যাল ইঞ্জিন 300টা চাকা থাকার কথা। 300 জায়গায় আমার যদি 500টা চাকা থাকে, কোনো সমস্যা? 300টার জায়গায় যদি আমার 200টা চাকা থাকে, তাও তো কোনো সমস্যা হওয়ার কথা না। হোয়াট এভার আছে, কিছু পরিমাণে আছে, আমি খাতায় রেকর্ড করে নিয়ে গেলাম যে আমার বডি এ কয়টা ছিল, আমার চাকা এ কয়টা ছিল, নিয়ে আমি বাসায় ঘুমাইতে গেছি, তোরা কাম কর। এখন ঘটনা হচ্ছে, দুপুরের দিকে এসে আমি দেখলাম আমার বডি যে কয়টা ছিল, বডির ভিতরে কিছু এখন কমে গেছে। কেন? বডি নিয়ে নিয়ে বিভিন্ন জনে কাজ করতেছে। তো আমি হিসাব করে দেখলাম আমার বডির 25% হ্যাজ বিন রিডিউসড। বডির 25% চলে গেছে এখান থেকে। চলে কোথায় গেছে? ওটা কি বকে পরিণত হয়েছে, হাঁসে পরিণত হয়েছে, মুরগিতে কিসে পরিণত হয়েছে? আসলে রিক্সায় পরিণত হয়েছে। তো ব্যাপারটার সাথে না রিক্সার অ্যামাউন্টের কোনো কানেকশন নাই। দ্য ফ্যাক্ট ইজ আমার রিক্সার বডি 25% হ্রাস পেয়েছে। তাহলে তোমার যেটা হ্রাস পাইছে বলতেছো, সেটা হচ্ছে তোমার মতে কত হ্রাস পাইছে? এক্স পরিমাণে হ্রাস পাইছে। আর ওদের মতে হ্রাস পাইছে হচ্ছে নাইট্রোজেনের 25%। তাহলে হিসাবটা আসলে কেমন? এই যে হ্রাস পাওয়ার পরিমাণটা এক্স ইকুয়াল টু, মানে তো বোঝো, হলো এক্স হলো শুরুতে যে পরিমাণে ছিল তত এর 25%। এখানে 2x এর সাথে কোনো কানেকশন নাই। তোরা আমার কথা বুঝিস নাই। বুঝছি। সিম্পলি দ্য রিলেশনশিপ ইজ লাইক দ্যাট। এটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কাহিনী। প্যাচটা লাগাইছে অ্যামোনিয়া, এটা বুয়েটে আসা একটা অঙ্ক। প্যাচটা লাগাইছে, সবাই এখানে ঘোল খায়, ওই অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, মানে মনে করে 2x এর কোনো কানেকশন নাই। জাস্ট আমার নাইট্রোজেনটা চলে গেছে। কোথায় চলে গেছে? ও তো অ্যামোনিয়াতে চলে গেছে, অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। এই সবাই বুঝছিস এই ব্যাপারটা? হ্যাঁ ভাই, ক্লিয়ার আছে। আচ্ছা এবার বলেন 1.5 এর মানে তো ভাগ, তোমরা জানো তাই না? গুণ আমাদের সিলেবাসে এর মানে ভাগ ছিল। 25% মানে 25 ভাগ হচ্ছে 100। এটা করে দেখো তো কত আসে। 375 আসছে। ভালো কথা, এক্স এর মান বাইর করে ফেলছি। এবার বলতেছে এই বিক্রিয়া অনুসারে বিক্রিয়াটার কেসি এর মান কত। বাকিটুকু তোমরা পারবা আশা করি। আমার করতে হবে না ভাই, এটা না পারলে আমার কাছে আসবা, আমি তোমাদের মাতৃ স্নেহে ফিটের উপরে কিলায় কিলায় শিখাই দেবো। আম্মুরা কিলায় না, অবশ্য এখনকার আম্মুরা আর কিলায় কিনা জানি না, কিল খাইছি আমরা আর কি। বাইরে ভাই, আমি আগে খাইছি ভাই, কিন্তু এখন খাই না। হ্যাঁ আমি এখনো খাই। ভেরি গুড। যতদিন আম্মু আব্বুর কিল খাবা ততদিন বুঝবা তুমি আল্লাহর বরকতের ছায়া বেঁচে আছো। আব্বু আম্মু কিলাবে না তো তুমি শেষ, ইউ আর ডেড। ওকে, এখন ঘটনা হইতেছে এই অঙ্কের পরে আর একটা অঙ্ক বাড়ির কাজ দেওয়া ছিল। এইটা ডিফারেন্সটা কি ছিল? হাইড্রোজেনের 25% এখানে চলে যায়। সো আমি আগের অঙ্ক থেকে একটু কপি করে নিয়ে আসি। এইটুকু পার্ট আমার কপি করলেই হবে। বলো চেঞ্জ আসবে কোথায় এখানে, বলো তো? x
এর জায়গায় 3x 3x হবে। এইখানে হবে হচ্ছে থ্রাইজ এক্স, কারণ হাইড্রোজেনের 25% চলে গেছে। তো হাইড্রোজেনের চলে গেছে কতখানি? হাইড্রোজেনের চলে গেছে হচ্ছে থ্রাইজ এক্স পরিমাণ। তোমার মতে সেই থ্রাইজ এক্সটা হলো শুরুতে হাইড্রোজেন যতখানি ছিল 3 এর কত পার্সেন্ট বলেন তো? 25%। এই অঙ্কটা আমি বানাই দিছি ইচ্ছা করে, যে তুমি আসলে কনসেপ্টটা বুঝছো কিনা, অ্যাপ্লাই করতে পারতেছো কিনা সেটা চেক করার জন্য, আর কিছু না আর কি। বুঝছিস রে বাবা? জি ভাই বুঝছি। তাহলে এখান থেকে এক্স এর মান বের করবা তোমরা। এক্স ইকুয়াল টু কি থাকে? ওই 3 3 কেটে যাবে, তার মানে এক্স এর মান আলটিমেটলি একই আসে আর কি, 0.37 না অন্য একটু 0.25, রাইট? 25 এক্স এর মান এবার বসাই দিলাম, অঙ্ক হয়ে যাবে। বুঝেছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন তোমার যদি আমি একটা ক্রিটিক্যাল কোশ্চেন করি, দেখি তোমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস ব্রেইন কতখানি। বলো তো, আগের বিক্রিয়া যেটা ছিল, আগের অঙ্ক যেটা ছিল, সেই ডেটা অনুযায়ী উৎপাদন বেশি ছিল নাকি এখন উৎপাদন বেশি? বলেন। সেম ভাইয়া। Nope, I wouldn't say that. তুমি এত কথা বলো কেন? তুমি এখানে তাকায় দেখো না, এক্স এর মান হচ্ছে এখানে 0.25, আর আগের বার কত ছিল? 0.0 কি 0? 3x আছে না? 37। আরে জাহান নাম থাক, 3x থাক 5x থাক, আলটিমেটলি এক্স এর মানটা কত আসছে? 0.25 আসছে না? এক্স এর মান 0.25 আসার মানে হচ্ছে এখান থেকে বিয়োজিত হয়ে ভেঙে আসছে হচ্ছে 0.25 পরিমাণ, আর আগের বার কত আসছিল? 0.375। তাহলে আগের বার বেশি ভাঙছিল না? জি ভাই। আগের বার বেশি ভাঙছিল মানে আগের বার উৎপাদনশীলতা বেশি ছিল, এবার উৎপাদনশীলতা কমে গেছে। তোরা বুঝিস নাই? ভাই একটা নির্দিষ্ট অ্যামাউন্টে অ্যামোনিয়া দিয়ে তৈরি করতে পরিণত হলে করা যায়। ইমন কি বলতেছো? একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ওই অ্যামোনিয়া যদি তৈরি করতে চাই, তাহলে N2 হচ্ছে যে অনুপাতে থাকবে তার থেকে 3 গুণ বেশি হাইড্রোজেন দিতে হবে। তাহলে N2 থেকে যদি x পরিমাণ যায় আর যদি হাইড্রোজেন থেকে 3x পরিমাণ যায়, তাহলে অ্যামাউন্টটা সেম কথা না? আলটিমেটলি উৎপাদন বাড়ছে কোথায় তুই আমারে তাই বল বাবা? এই বিক্রিয়া নাকি আগেরটাতে? এক্স এর মান এখানে যা, আগেরটাতে এক্স এর মানটা বড় না, তার মানে এখানে আসলে বের হয়ে আসছে এখানে বেশি। বুঝিস না? ইনিশিয়াল অ্যামাউন্ট তো সমান, এরও 1.5 আছে, এখন এটা 3 আছে, ওই বিক্রিয়াও কিন্তু একই আছে, এখান থেকে ভেঙে আসছে বেশি। সো যেহেতু ভেঙে আসছে বেশি, তার মানে তো উৎপাদে বেশি পাওয়া যাবে। এই যে উৎপাদে এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যাচ্ছে 2x, ওইখানেও 2x, এক্স এর মানটা জাস্ট এখানে বড়, তার মানে ডেফিনেটলি এখানে সাম্যাবস্থা তুমি বেশি অ্যামাউন্ট পাবা। বোঝা নাই? গরু। আচ্ছা, এরপরে চলো, এটা কি বলছে? খুব ভালো একটা অঙ্ক বলছে মনে হয়। এটা কি আল্লাহ জানে, ভালো অঙ্ক, আল্লাহ বাঁচাও। এত তাপমাত্রায়, এত চাপে এত % PCl5 বিয়োজিত হয়। আচ্ছা, উক্ত বিয়োজনের সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। কিসে যেন একটা গন্ধ আসতেছে, তোমরা পাচ্ছ? পাচ্ছ না? হ্যাঁ, অঙ্কের মধ্যে কিছু একটা 15.6 এর গন্ধ পাইতেছে। কানা কিসের গন্ধ? কেপি। এখানে কেপিয়ার গন্ধ পাইতেছি, কারণ এখানে কি দেওয়া আছে বুঝনি? কোনো ফ্যাসাদ, সিডাং বা সিডি ফ্যাসাদ দিছে। এই ফ্যাসাদ দেওয়ার মানে সাম্য ধ্রুবক মানে কি বন্ধু বলো? কেপি। এই গন্ধটা আমি এতক্ষণ পাইতেছিলাম কিন্তু কিছু বলতে পারতেছিলাম না। তোমরা বোঝো নাই আমার কথা? ভাইয়া আমি লাস্ট ক্লাসে ছিলাম না, তো লাস্ট ক্লাসে এটা প্রশ্ন করতে পারিনি। ওই সময় আপনি বলছিলেন যে সাম্য ধ্রুবক বলতে কেপি আর কেসি দুইটা বোঝাইতো। তো আমরা সাম্য ধ্রুবক বলতে ওইটাই বুঝাবো, প্রশ্নের ডেটা যেটা দেওয়া রয়েছে। ভাই এটা কোনো সলিউশন না যে প্রশ্নের ডেটা যেমন দেওয়া রয়েছে আর সাম্য ধ্রুবক সেটা হবে কেপি আর কেসি, তো সেম জিনিস না। তাহলে এটা কেমনে রিলেট হয়? প্রশ্নের ডেটা আর উপরে তো কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে রিয়েলিটিতে যেটা হচ্ছে বা আমাদের এক্সপেরিমেন্টালি যেটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা শোন ইমন, তুই প্রশ্ন করছিস, আল্লাহর কাছে আমার শুকরিয়া যে প্রশ্নটা তোর মুখ দিয়ে বাইর হইছে। এবার তোর অস্ত্র দিয়ে আমি তোরে ঘায়াল করতেছি। দেখ, আমার মনে পড়ে কোনো একদিন আমাদের পুরাতন স্টুডিওতে তখন ছিলাম, তখন ক্লাসের সময় তুই একবার বলছিলি যে কি বলে, নীরব ক্লাস না করে চুলকানি করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, মনোযোগ, ও গ্রুপে ছবি পাঠাচ্ছে। দেখো, তুই আমাকে একটা প্রশ্ন করছিলি, সেই প্রশ্নটা হচ্ছে একটা গ্রাফ যদি এরকম বলে ভি ভার্সেস টি এর গ্রাফ, এরকম যদি বলে, ফিজিক্সের একটা প্রশ্ন, তখন কি জানি করা লাগে?
y অক্ষে b নিতে হয়, x অক্ষে t। প্রথমে যেটাকে বলে তাকে কোন অক্ষে বসাইতে হয়? ওয়াই অক্ষে। আর পরের যেটার কথা বলে ভার্সেসের পরে তাকে এক্স অক্ষে বসাইতে। এটা কি তুই বলছিলি না? আমার মনে আছে, খুব কনফিডেন্টলি বলছিলি। ইমন এখন হঠাৎ চুপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে বলছিলাম, মনে আছে। হ্যাঁ ঠিক আছে বলছিলাম না, ওটা তো এমনি রহমান সাহেব এমনি বলছিলাম, সবাই একটু কথা বলে আমি একটু বলছিলাম। তা আমাকে তুই বল, একটা গ্রাফের ক্যাটাগরি, একটা গ্রাফ কেমন হবে সেইটা কি আসলে প্রশ্নের উপর নির্ভর করে নাকি গ্রাফের একটা বাস্তব একটা চেহারা আছে? বলেন তো আমাকে। গ্রাফের একটা চেহারা তার নিজস্ব একটা, এই প্রশ্নটাই যদি পরীক্ষার হলে আমি তোমাকে চেঞ্জ করে বলি টি ভার্সেস ভি এর গ্রাফ, তাহলে তুমি কি করো? ফ্লিপ করে লেখো, তাই না? তোমার মতে, তোমার ফিজিক ভাইয়াদের মতে, যেটা আমি বারবার করে অস্বীকার করছিলাম, এরকম কোনো সিস্টেমই নাই। তাহলে এবার বুঝছো, প্রশ্নের রীতি বলে একটা ব্যাপার আছে, প্রশ্নের কনভেনশন বলে একটা ব্যাপার আছে, যে এইভাবে যদি এই কথা বলি তাহলে তুমি ওইটা বুঝে নিবা, ওইভাবে যদি এটা বলি তাহলে এটা বুঝে নিবা। বোঝো না আমার কথা বন্ধু? সাম্য ধ্রুবক বলতে আসলে কেপিও বুঝায়, কেসিও বুঝায়। তবে আমাদের দেশের বইতে যেভাবে অঙ্কগুলো লেখা থাকে, বহু বছরের গবেষণা থেকে বলতেছি, অনেকগুলো ভার্সনের বই থেকে দেখে বলতেছি, যখনই চাপের মান দেওয়া থাকে তখনই যখন বলে সাম্য ধ্রুবক, তখন আনসারে দেখবা কেপি এর মানটা বাইর করে দিছে। যখনই চাপের মান না দিয়ে বলে সাম্য ধ্রুবক নির্ণয় করো, তখন দেখবা কেসি এর মানটা বাইর করে দিছে। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? বুঝছি। কেউ বোঝে না, ইমন তো হারাই গেছে। এখন ঘটনা হচ্ছে, এই যে ফিজিক্সের ভাইয়ারা যে গান্ডু মার্কা কথাটা বলে, এইটা তারা কোথায় পাইছে? আমার কাছে আমার এখানে তো ঠিকই আছে। আমার আছে। ওকে, এই যে ফিজিক্সের ভাইয়ারা যে গান্ডু মার্কা কথাটা বলে, যে প্রথমে যে রাশিটা বলে ভার্সেসের আগে সেটাকে ও একে বসাতে, এইটা তারা কিভাবে বলে? এইটাও তারা পর্যবেক্ষণ করেই বলে আমার মতো। হয়ে গেছে, আবার আসে। আচ্ছা, তোরা কি বুঝছিস আমি কি বলছি? এইটাও তারা পর্যবেক্ষণ করেই বলে, যে বইতে যত গ্রাফ আঁকছে সব ক্ষেত্রেই প্রথমে যার কথা বলে তাকে কেন জানি ও একে বসায়। সো আশা করি বুঝতে পারছেন আর কি। ওকে, যাই হোক, চলেন এবার তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। এত তাপমাত্রায় এত চাপে PCl 5 এর এত % বিয়োজিত হয়, উক্ত বিয়োজনে সাম্য ধ্রুবকের মান বাইর করো। চলো করি। তো বিক্রিয়াটা কি আমাকে একটু বলো তো, বলো। PCl 5 বিয়োজিত হয়ে PCl 3 প্লাস হচ্ছে Cl2। আচ্ছা, এখন কথা হচ্ছে বন্ধু, বলো এইখানে শুরুতে আমার কাছে PCl 5 কতখানি ছিল বলো তো, কি ধরে নেওয়া যায়? সবচেয়ে চালাকি হবে যদি তুমি 100 ধরে নাও। বোঝো নাই? আমি যখন তোমাকে বললাম যে আমার রিক্সার 25% বডি খরচ হয়ে গেছে, তাহলে তুমি কি ধরে নিবা? বডি ছিল কতগুলা শুরুতে? 100। তাহলে হিসাব নিকাশ সহজ হবে, বুঝতে পারছিস? দশমিকে যাওয়া লাগবে না, এক ধরেও কাজ করা যাবে, বাট এই ফ্র্যাকশন আসবে, একটা গ্যাঞ্জাম হবে আর কি, দরকার কি। আচ্ছা এখন বলো, 100 ছিল, এই দুইটা ছিল কত? 0 0। তারপরে 100 থেকে কত চলে গেছে বলেন তো? 15। তাহলে কত লিখবো এখানে? 15.6। ঠিক আছে না 100 বিয়োগ 15.6। ওই তো 100 বিয়োগ 15.6। আচ্ছা, তোমাদের সবগুলার কান ধরে একটা আছাড় মারবো। আমি বারবার করে বলছি না, এখানে এক্স এর সাপেক্ষে লিখবি। জি ভাই। তুই এক্স এর সাপেক্ষে না লিখলেও হবে, তুই এখানে সরাসরি 15.6 লিখে দিলে অঙ্ক হবে। বাট ট্রাস্ট মি, এই দিন না, আরো দিন আছে, আরো বহুত জটিল জটিল অঙ্ক আছে। তখন তুই এরকম যখন ডিরেক্ট ডেটা দেওয়া থাকবে, তুই এখানে ডেটা লিখবি, বিশ্বাস কর অঙ্ক ভুলের মাত্রা মারাত্মক বেড়ে যায়। আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, বহু বছরের অভিজ্ঞতা, বহু ভালো ছাত্রদের দেখছি অঙ্ক করতে গেলে মাথায় হাত দেয়, আরে ভাই শিট, ওইখানে ভুল করে ফেলছি। ভুলটা করছিস কেন? তুই এক্সের সাপেক্ষে না লিখে ডিরেক্ট ডেটা বসাইছিস। এই কাজটা করিস না। চাইলে করতে পারিস, ওটা ভুল হবে না, বাট তোর নিজের ভুলের মাত্রা বেড়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে এক্স বের হয়েছে, তাহলে এখানে তৈরি হবে এক্স, এখানেও তৈরি হবে এক্স। এখন প্রশ্ন মতে যাওয়ার আগে আমি একটা কথা একটু জিজ্ঞাসা করে নেই, এখানে যে 15.6টা আছে, এই জিনিসটা আসলে কি বলতে পারবো? এটা জিনিসটা কি? বিয়োজিত। আর আবার গেছে, আবার গেছে গা, আবার আসছে। আসছে। বলো 15.6 জিনিসটা কি আসলে এখানে? বিয়োজন হার, এটাকে বলে বিয়োজন মাত্রা। আমরা পড়ছিলাম আলফা দিয়ে প্রকাশ করে, মনে আছে তোমাদের? জি ভাই। নাকি দেখাই নাই আমি? আলফা ইকুয়াল টু বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রিয়কের আদি পরিমাণ দেখাইছিলাম না? না এইটা দেখান দিব না। ও আচ্ছা, জি ভাইয়া দেখেন। ওকে ঠিক আছে, যাই হোক, এটাকে বলে আলটিমেটলি বিয়োজন মাত্রা, টেনশনে কিছু নাই। সো আসো এবার প্রশ্ন মতে কি কন্ডিশন সেট করবো আমরা, বলো এখানে। তোমার মতে বিয়োজিত হয়েছে কত? এক্স। তাহলে এক্স হলো PCl 5 শুরুতে যতখানি ছিল তত এর কত পার্সেন্ট বলেন তো? 15.6%।
তারপর একটু ক্যালকুলেট করে দেখো 100 ইন্টু 15.6 ডিভাইডেড বাই আবারও কি আসে 100। এরপর একটু ক্যালকুলেট করলে যেটা আসবে এটা কেটে দেখো তো তোমার মনের খুশি হয় কিনা। আবার সেই কত রয়ে যায় 15.6। তুমি যেটা লিখতে চাচ্ছিলে একবারে ওইটাই আসছে, বাট একটু ঘুরায় পেঁচায় আসছে। বাট ট্রাস্ট মি, এই ঘুরানি পেঁচানিটা খুব দরকার। কঠিন কঠিন অঙ্ক আগামীকালকে থেকে আসবে, আজকেও 2-1টা পাবা। তখন দেখবা যে তুমি এক্স না ধরে এই ডিরেক্ট ডেটা বসাইলে কত রকমের ঝামেলা হয়। বুঝেছো? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এক্স এর মান আমরা পাইলাম এটা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কেপি এর অঙ্ক করার সময়, এটাই তো মনে হয় কেপি এর প্রথম অঙ্ক তোমাদের সাথে নাকি? জি। আচ্ছা, কেপি এর অঙ্ক আগে করছিলাম, আমার খেয়াল পড়ে না তো। না ভাই আগে তো না keep ভাই এর করেন অঙ্ক- নাই। আচ্ছা, কেপি এর অঙ্কে সবসময় একটা কাজ করে নিবা অলওয়েজ। এই প্রশ্ন মতে অংশটার হয় আগে নাইলে পরে, যে কোনো এক জায়গায় এটা করে নিবা। সেটা হচ্ছে সাম্যাবস্থায় সাম্যমূলের মোট সংখ্যা। মোট মোল সংখ্যা এটা বাইর করে নিবা। তাহলে অঙ্ক মানে পরে যায় দেখবা যে রে এটা তো বাইর করা হয় না, এটা লাগবে। আচ্ছা, সিস্টেমের টোটাল মোল নাম্বারটা এখন কত আমাকে একটু বলেন তো। সাম্যাবস্থায় 100 মাইনাস এক্স যোগ এক্স যোগ আবারও কি এক্স না? বুঝতে পারছিস কি? তার মানে থাকবে 100 প্লাস এক্স। এটা এই বস্তুটা কোন সব অঙ্কে করে নিতে বলছি বলেন তো? কেপি এর অঙ্কে। কেপি নির্ণয়ের অঙ্কে। কেসিতে এটা লাগে না। অফ হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম? সাম্যাবস্থার মোট মোল সংখ্যা বের করে ফেললাম। এরপর আর একটা কাজ করা উচিত, সেই কাজটার তো এখানে জায়গা পাচ্ছি না, একটু এগুলোকে সব ছোট করে দেই। ছোট করে দিলে একটু জায়গা বের হবে। কি করা লাগবে বলেন তো? প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কি বের করা লাগবে? আংশিক চাপ সাম্যাবস্থায়। আংশিক চাপ। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু বের করি। সাম্যাবস্থায় প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ আমরা বের করব। দূর। আচ্ছা, সো তাহলে বলেন প্রেশার অফ পিসিএল 5 কত আসবে? এক্স অফ পিসিএল 5 ইন্টু হচ্ছে সিস্টেমের মোট চাপ, তাই না? তাইলে এখন আমাদের সেই মানটাও বা কত আসে? এই মানটা হিসাব করলে আসবে হচ্ছে, বলো কত? এক্স অফ পিসিএল 5 মানে কি? মোল ভগ্নাংশ, মানে ওর নিজের মোল সংখ্যা বাই সিস্টেমের মোট মোল সংখ্যা। ওর নিজের মোল সংখ্যা কত সাম্যাবস্থায়? 100 মাইনাস এক্স। তাহলে 100 মাইনাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই সিস্টেমের মোট মোল সংখ্যা 100 প্লাস এক্স। তোমরা কি বুঝছো যে কেন কেপি এর অঙ্কে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা বাইর করে নেওয়া লাগে? ইনটু হচ্ছে সিস্টেমের মোট চাপ কত? 1.5 অ্যাটমসফিয়ার। হইল। এইবার আমরা কি করব? প্রেশার অফ পিসিএল 3 বাইর করতেছি, সেটা কি আসবে? এক্স অফ পিসিএল 3 ইনটু সিস্টেমের মোট চাপ। তো পিসিএল 3 এর নিজের মোল সংখ্যা হচ্ছে এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইনটু 1.5। এবং তোমাদের যদি একটু ধারণা থাকে গ্যাস ডায়নামিক্সে, তাহলে বোঝার কথা এই চাপটাই হওয়ার কথা প্রেশার অফ সিএল2। এটা কি তোমরা বুঝতেছো? চাপ সরাসরি মোল সংখ্যার সাথে সমানুপাতিক। যার যার চাপ তার নিজের মোল সংখ্যার সাথে সমানুপাতিক। কারণ একই পাত্রায় আছে, একই তাপমাত্রায় আছে, তাহলে চেঞ্জ হবে কেন? বুঝতে পারছিস কি আমার কথা? না, না বুঝলে পি অফ সিএল2 আলাদা করে বের করবো, দেখবো একই মানই আসে। যাই হোক, সো এখন আমরা একটা কাজ করি। তাহলে আমরা এবার লিখবো হচ্ছে অতএব কেপি। তাহলে কেপি ইকুয়াল টু কী থাকবে? উপরে থাকবে প্রেশার অফ পিসিএল3 ইনটু থাকবে হচ্ছে প্রেশার অফ সিএল2, এইটাই হচ্ছে এটার মান, ডিভাইডেড বাই কি আসবে? প্রেশার অফ পিসিএল5 এইটা। সো এক্স এর মান যেহেতু জানতাম, মান বসাই দিলে কি পারা যাবে না? পারবে না। হয়েছে তো? হ্যাঁ। ওকে, সো এই বাকিটুকু নিজেরা করে নিবা, আমি আর করতেছি না। দ্যাটস ইট। চলেন এবার পরের অঙ্কে কি বলছে? এই বিক্রিয়াটার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান হচ্ছে 1.78। একই তাপমাত্রায় কেসি এর মান কত? সো এই বিক্রিয়াটার কেপি এর মান দেওয়া আছে, এবার বলছে কেসি এর মান কত। কেমনে করা যায় বলেন তো? বিক্রিয়াটা লিখতে হবে। কোনো দরকার নেই। কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার কত? ডেল এন। তার মানে তোমার ডেল এন এর মানটা লাগবে, তুমি সাইডে চিপা দিয়ে বাইর করে নিয়ে আসবা ডেল এন এর মান কত। এই বিক্রিয়ার উৎপাদে মোল সংখ্যা কত? 1 মোল, মানে গ্যাসীয়, এই সবাই গ্যাস। এটা 1 মোল, ওই পাশে হচ্ছে 2 মোল, তাহলে 1 - 2 মানে কত আসে? -1। বুঝতে পারছিস?
বুঝছি। তাহলে আমার কিসের মান জানা আছে? কেপি এর মান 1.78, তাহলে এখানে লিখবো কেসি, আর এর মান লিখবো 0.0821 ইন্টু টেম্পারেচার কত? টেম্পারেচার কত? 250। 250 মানে কত তাপমাত্রা হয়? 600, 700, 723 নাকি 723? আচ্ছা 723 টু দি পাওয়ার -1, এই তো হয়ে গেছে। তাহলে এখান থেকে কেসি এর মান বের করা যাবে। বুঝেছো বন্ধুরা? বুঝছি ভাইয়া। এই সহজ জিনিস। এখন কথা হচ্ছে এখানে কিছু কিন্তু আছে, যদিও কিছু না, ব্যাপার না। এখন ঘটনা হইলো এই তো পারবা। এরপর এটা কি? এই অঙ্ক তোমাদের করতে দেওয়া ছিল না বাড়ির কাজ? জি ভাই। কোন গান্ডু জানি ক্লাসের শুরুতে বললে যে যে বাড়ির কাজটা দিচ্ছেন এটা গ্যাঞ্জাম হয়েছে, এই সেই বাড়ির কাজ। ভাই এইটা না, এটা না ভাই, ও পরেরটা। আচ্ছা ঠিক আছে। ইথানল আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান 4। সো আমরা ইথানল আর ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়াটা একটু লিখে ফেলি। CH3COOH, তার সাথে হচ্ছে কি HOC2H5, মানে ইথানল এইভাবে লিখছি আর কি। যদি এইভাবে লেখা ঠিক না, অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় আমরা এইভাবে লিখবো না, এখন লিখছি আর কি, কারণ এখন তো আর অর্গানিক ফুটতেছি না, টেনশন নেই। ওকে, সো এই বিক্রিয়ার ফলে কি তৈরি হয় আমাদের? CH3COOC2H5 প্লাস হচ্ছে পানি। আপনাদের কি মনে আছে তো এই বিক্রিয়াকে যেন কি বিক্রিয়া বলে? এস্টারিকরণ। অ্যাসিডের কাছ থেকে হাইড্রোজেন আসবে আর অ্যালকোহলের কাছ থেকে OH আসবে। যদি অর্গানিক পড়ার সময় উল্টাটা দেখবো, যে এক ব্যাপার না, একই জিনিস, প্রোডাক্ট একই আসে। এখন শুরুতে অ্যাসিড কতখানি ছিল আমার কাছে? 3 গ্রাম মোল ইথানল আর 1 মোল ইথানোয়িক অ্যাসিড। 3 গ্রাম মোল মানে যেন কি ছিল? গ্রাম মোল মানে কি মনে আছে? মোল। গ্রাম মোল মানে শুধুমাত্র মোল। সো 3 গ্রাম মোল মানে 3 মোল বেসিক্যালি। তাহলে এটা কে ছিল? ইথানল। তাহলে এটার নিচে লিখবো 3 আর এটার নিচে লিখবো হচ্ছে 1। এটা ছিল 0, এটাও ছিল 0। সাম্যাবস্থা আনা হয় তখন মিশ্রণে কি পরিমাণ এস্টার থাকে? সো দ্যাটস ইউর এস্টার। এটাই হচ্ছে আমাদের সেই এস্টার। এখন বলো তো সাম্যাবস্থা আস্তে আস্তে কী হবে? 1 থেকে চলে যাবে x, তাহলে 3 থেকে যাবে কত? x, কারণ সমতা এটাই। এখানে তৈরি হবে x, এখানে তৈরি হবে x। এবার কি লিখবো আমরা? প্রশ্ন মতে। বলেন প্রশ্ন মতে কোন জিনিসটাকে দিয়ে আমরা কথা বলা শুরু করব? 3 - x। কারণ এইটার 1 মোল বিয়োজিত হইলে এটার যদি 1 মোল বিক্রিয়া করে তাহলে এটারও তো 1 মোল বিক্রিয়া করে, বোঝো নাই? ও আচ্ছা। তাহলে এখানে 1 মোল ছিল, 3 মোল ছিল, 1 থেকে যাবে x, তাহলে 3 থেকে যাবে x। এনিওয়ে বলো, তাড়াতাড়ি বলো প্রশ্ন মতে কি লিখবো আমরা এবার? আচ্ছা, এই যে সাম্য ধ্রুবক বলছে ইমন, এইটাতে বলো সাম্য ধ্রুবক মানে এখানে কি বুঝাইছে? কেসি নাকি কেপি বলো তো? কেসি। বুঝিছো? চাপ দেওয়া নাই, তাহলে এটাকে কেসি ধরতে হবে। আচ্ছা প্রশ্ন মতে তাহলে আমরা কেসি ইকুয়াল টু লিখবো কত? উপরে থাকবে হচ্ছে আমাদের এই ঘোড়ার ডিমটার ঘনমাত্রা, আমি একবার একটু সংক্ষেপে লিখি, এস্টারের ঘনমাত্রা ইন্টু হচ্ছে পানির ঘনমাত্রা। এই বুঝছিস তো? তোরা কিন্তু এই এস্টার লিখবি না, তোরা এস্টার সংকেত লিখবি আর কি। এখন এত বড় সংকেত আমি লিখতেছি না। ডিভাইডেড বাই কি হবে? অ্যাসিডের ঘনমাত্রা, এইটাও লিখবি না এইভাবে, সংকেত লিখে দিবি, ইন্টু হচ্ছে অ্যালকোহলের ঘনমাত্রা। ওকে, সো এবার আচ্ছা কেসি এর ঘনমাত্রা কত আমাদের? সরি, কেসি এর মান হচ্ছে 4 ইকুয়াল টু এস্টারের ঘনমাত্রা কত? কত লিটারের পাত্র? কিছু বলছে? কিছু বলে নাই। তাহলে পাত্রের আয়তন কত ধরে নিব আমরা? 1 লিটার। আচ্ছা তাহলে মান বসাই। এস্টারের ঘনমাত্রা হবে হচ্ছে x/1, পানিরটাও হবে সেম, সো স্কোয়ার বসাই দিলাম। অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? এটা হবে হচ্ছে 1 - x/1, আর এটা হবে কত জানি? 3 - x/1। তারপর এখান থেকে কি x এর মান বের করা যাবে না? x এর মান বের করবা কিন্তু যখন, তখন দেখবা দুইটা মান আসছে। x এর মান কত কত আসছে দেখেন তো। ওরে বাবা, বলো। 4.4305 আর 0.903। 0.903। এখন বলো কোন মানটা অ্যাকসেপ্টেবল এখানে? 0.903। এটা কেন অ্যাকসেপ্টেবল না? ওটা 3 অপেক্ষা বেশি। 3 কোথায় পাইলে? 1 এর চেয়েই তো বেশি। মানে দুইটা পদার্থ যে পরিমাণে থাকবে তাদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্টে যেটা থাকবে তার চেয়েও কম হওয়া লাগবে। তোরা বুঝিস নাই? জি ভাই বুঝছি। ওকে, সবসময় যে কম হইতে হবে তা না। ওইখানে যদি 2x থাকতো তাহলে আবার ওই তার অর্ধেক হওয়া লাগতো, মানে এটা ডিপেন্ড করে বেসিক্যালি। যাই হোক, সো দ্যাটস দ্য থিং। আশা করি বুঝেছো। এখন আমাকে বলো তাহলে x এর মান পেয়ে গেছো, এটাই কি আনসার নাকি অন্য কিছু বলেন তো? x এর মানটাই কি আনসার নাকি? তোমাকে কি বলছে? সাম্যাবস্থায় কি পরিমাণ এস্টার থাকে, তো এস্টার কি পরিমাণে থাকে? x পরিমাণে, তো x এর মানটাই তো আনসার। এত মোল থাকবে পাত্রে। এই
ওকে, সো তারপরে আমরা কি করব? তারপরে তো আমরা একটা ভালো অঙ্ক করব। মজাদার অঙ্ক। মজাদার। মাথা নষ্ট হয়ে গেছে না এটা করতে যে? মানে নষ্ট হয়ে যাবে, মানে কনফিউজড আর কি। কনফিউজড উঙ্গা বুঙ্গা গরু। আচ্ছা, কি বলছে? ইথানল আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের মান 4 যখন 3 গ্রাম মোল ইথানল 1 গ্রাম মোল ইথানোয়িক অ্যাসিড এবং 36 গ্রাম পানির দ্রবণে যুক্ত করে, এই অঙ্কের ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে, সেটা একটু স্ক্রিনশট দিয়ে দিস তো, মানে অঙ্কের ভাষাটা ভালো না। বিক্রিয়াকে সাম্যাবস্থায় আনা হয় তখন মিশ্রণে কি পরিমাণ এস্টার থাকে তা নির্ণয় করতো। তোমাদের গ্যাঞ্জামটা লাগছে যে জায়গায়, সে গ্যাঞ্জামের জায়গাটা হচ্ছে এই জায়গায়, যে পানিটারে নিয়ে কি করব, তাই না? পানিটারে ইফতারিতে খেয়ে ফেলবা, কি আর করবা। তো দেখো, শুরুতে নর্মালি সবগুলো উপাদান কি থাকে? 0 0 থাকে না? জি হ্যাঁ। এই অঙ্কে হয়েছে কি, শুরুতে উৎপাদ 0 না। তো কি হয়েছে? আমি তোমাদেরকে এই কথা অনেকবার মনে করাই দিছি, মনে আছে আপনাদের? যে যদিও আমরা শুরুতে বিক্রিয়ার ধরে নিচ্ছি যে উৎপাদে কেউ ছিল না, কিন্তু বাস্তবে কিন্তু শুরুতেও উৎপাদে কিছু থাকতে পারে। জাস্ট লাইক ব্যাপারটা কিরকম, এটাকে আমি ব্যাখ্যা করবো না, অন্যভাবে করা যায়, আজকে ওইভাবে ওদিকে মনে যাইতে পারবো না। বাট শুনে রাখো, নর্মালি কোনো একটা বস্তুর গতির শুরুতে আদিবেগ কত থাকে বলো? 0। কিন্তু বিভিন্ন অঙ্ক আছে না যেক্ষেত্রে আদিবেগ থাকে কিছু একটা। আদিতে বস্তুর বেগ থাকে কেমনে? কারণটা হচ্ছে বস্তুটা আগে থেকেই গতিশীল, তুমি ক্যালকুলেশন শুরু করছো পরে। সো তুমি যখন থেকে ক্যালকুলেশন শুরু করছো, ওইটা হচ্ছে ওই মুহূর্তে বস্তুর যে বেগ ছিল ওইটাই তো তার আদিবেগ, নাকি? দ্যাটস ইট, আর কিছু না। সো তাহলে শুরুতে এর কাছে কিছু পানি ছিল, সেই পানির পরিমাণটা 0 না, সেটা কত? 36 গ্রাম। তাহলে এখানে কত লিখে দিব? 36 নাকি? না, বলে দিতে হবে 36/18। আমার একটু অশিক্ষিত গরু বলে দিল, মানে 2 মোল, বুঝছো? এরপরে বলো কি হবে? 1 থেকে x চলে গেল, 3 থেকে x চলে গেল, ততক্ষণে এখানে তৈরি হলো কত? x বুঝলাম। আর এখানে কত? 2x হবে না? 2 + x + 2। আচ্ছা, এইখানে হবে হচ্ছে 2 + x। এটা কি তোমরা বুঝিছো? কারণ আগে থেকে 2 মোল ছিল, আর x মোল কেবল পয়দা হইছে, মানে উৎপন্ন হইছে। তাহলে টোটাল যোগফল কিন্তু 2 + x। দ্যাটস দ্য ডিফারেন্স, দ্যাটস ইউর ম্যাথ। সো তারপরে কি করতে হবে? এবার মান বসাইতে হবে। চলেন মান বসায় আসি, যেহেতু এই অঙ্কটা করতে যায় নাকি আপনাদের অনেক কষ্ট হয়েছে। কেসি এর মান তাহলে আমরা কত লিখবো? এটা লিখবো হচ্ছে 4 = স্টারের ঘনমাত্রা হচ্ছে কত? x/1 ইন্টু ওইটা থাকবে কত? 2 + x বাই হচ্ছে 1, নিচে থাকবে হচ্ছে 1 - x/1, আর এই বলদের কত থাকবে? 3 - x বাই হচ্ছে 1। তারপরে এখানে সলভ করে x এর মান বের করবা, শেষ। এরপরে একবার আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন হয় তাহলে কি মার্কস পাবো ভাইয়া? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন ইন্টারমিডিয়েটে উঠে গেছে না, বাট এই রাশি তুমি ক্যালকুলেটরে বসাই দিলে সে একবারে সলভ করতে পারবে বলে আমার মনে হয় না। দ্বিঘাত সমীকরণ না, ওকে ax² + bx + c = 0 ফরম্যাটে নিয়ে তারপর ইকুয়েশনে বসাইতে হবে। রুট করে দিলে সলভ করতে পারে। আচ্ছা, রুট করে দিলে কিন্তু তুমি একটা মান পাবা, আর একটা কিন্তু হারায় যাচ্ছে তোমার। হ্যাঁ, সিম্পল গণিতের কনসেপ্ট, রসায়নের কনসেপ্ট না আর কি। তুমি ভেক্টরের অঙ্ক বা ফিজিক্সের যে কোনো অঙ্ক করতে গেলে এরকম যদি মানে পূর্ণবর্গ ফর্মে আনতে পারো, হোল স্কোয়ার ফর্মে, ওই পূর্ণবর্গকে রুট করে দিলে তো একটা মান হারায় যাচ্ছে। প্লাস আর মাইনাস আসে না, বোঝা না আমার কথা? মাইনাস মানটা হারাই গেল। হ্যাঁ, কোনো একটা হারায় যাবে আর কি, কোনো একটা হারায় যাবে মাস্ট। ওটা ডিপেন্ড করে ক্যালকুলেটরের প্রোগ্রামিং এর উপরে, হোয়াটএভার। সো আশা করি বুঝছো। এক্স এর মান যেটা আসবে এখান থেকে ওইটাই কি আনসার নাকি অন্য কিছু বলেন তো? ওইটাই অ্যানসার। ওইটাই আনসার, শেষ। ওকে, চলো তারপরে কি বলেছে? এত তাপমাত্রায় এত চাপে এই বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় 16% মোল অ্যামোনিয়া থাকে। দেখো কত ভদ্রলোকের মতো কথা, 16% কিসের পার্সেন্টেজ? এটা তো মোলের পার্সেন্টেজ, এই জন্য বলে দিছে মোলের হিসাবে 16% অ্যামোনিয়া আছে। তারপরে বলতেছে উক্ত অবস্থায় বিক্রিয়াটার কি বের করো? কেপি বের করো। এখন এই অঙ্কে প্রেসার কি দেওয়া আছে? দেখো তো, এই যে প্রেসার দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি সাম্য ধ্রুবক বললে আমরা কেপির মানই বের করতাম। এই অঙ্কটা আপনাদের বাড়ির কাজ দেওয়া নাই, কি দেওয়া নাই? আদির পরিমাণ বিক্রিয়কের। ও আচ্ছা, তাহলে তো অঙ্ক করা যাবে না। এই অঙ্ক বাড়ির কাজ দেওয়া ছিল না? না ভাই, এটা দিয়েছিল না। তাহলে বলো কি করব প্রথমে, বলেন। ইকুয়েশনটা লিখবো। এই অঙ্কগুলোর 1 নাম্বার কাজ হচ্ছে, যেটা আমার অভিজ্ঞতা যেটা বলে, পোলাপানে অঙ্ক নিয়ে বইসা থাকে। বইসা থাকবি না ভাই, তোর অঙ্ক বোঝা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুই খালি বিক্রিয়াটা লেখ। আমার কথা কি বুঝেছো? কে জানি পাতা উল্টাইতেছে, আমি সেই শব্দ শুনতেছি। হ্যাঁ কি? ম্যাথ স্যার বলে যে অঙ্ক করার আগে অঙ্ক প্রশ্নটা তুলে নিতে হবে।
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পদ্ধতি। মানে কোনো একটা কিছুকে যখন তুমি নিজের হাতে লেখো, তোমার বোধগম্যতা অন্য লেভেলে চলে যায়, তোমার সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, সেন্স অফ পারসেপশন চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। আচ্ছা বলেন এবার আমাকে, তাহলে শুরুতে নাইট্রোজেন কত মোল ছিল? দেয়া নেই। আছে? না ভাই, কি বিপজ্জনক অঙ্ক! এই অঙ্ক মনে হয় টাইপিং এ ভুল করছে। কি বলদেরা টাইপ করে, বলদেগো কাছে পড়তে আইসস তোরা। বলো বলো তাহলে শুরুতে যেহেতু দেওয়া নাই যে নাইট্রোজেন কতটুকু ছিল, কি করা যায়? জানি না, আমি এটা দাগ দিয়ে থুয়ে দিলাম যে আমি জানি না। হাইড্রোজেন কতখানি ছিল বলো তো? এটাও জানি না। এটাও জানি না। ও, তাহলে এটাও দাগ দিয়ে রেখে দিই নাকি? ব্ল্যাঙ্ক। আই এম নট সেইং যে এটা ছিল না, ছিল। উই ডোন্ট নো দ্য ডেটা। বুঝিস নাই? আমি একটা ভেরিয়েবল ধরে নিই। আরে বলো, তুই ধরে নিলে তুই কতগুলো ভেরিয়েবল ধরবি? এতগুলো সলভ করার মতো তো ডেটা থাকা লাগবে। যতগুলো ভেরিয়েবল ধরবি ততগুলো ইকুয়েশন লাগবে না আমার এখানে? বুঝিস নাই? ঠিক আছে, বুঝছি ভাইয়া। দাঁড়াও, মেসেঞ্জারে কেটা জানি কল দিছে, তারপর ভিডিও কল। কারা এরা? তিনটা ভেরিয়েবল যদি আমরা ভিডিও কল দিয়া কল আবার মিসড হয়ে গেছে, মোবাইলে তো দেখাইতেছেও না কিছু। আচ্ছা, এই এইচএসসি 25 রে কিলানো দরকার। কালকে কোর্স শুরু, আজকে সব পাগল হয়ে গেছে ভর্তির জন্য। বলদ, এতদিন ঘুম হুশ থাকে না। বলো তাহলে শুরুর অ্যামাউন্ট আমি আবারও বলতেছি, শুরুর অ্যামাউন্ট আমি বলতেছি না জিরো, ছিল কিছু একটা, আমরা জানি না। আমি জানি না। সো আই এম জাস্ট রাইটিং উই ডোন্ট নো, মানে উই আর জাস্ট ব্ল্যাঙ্ক হিয়ার, দ্য ডেটা ইজ নট ব্ল্যাঙ্ক হিয়ার, উই আর ব্ল্যাঙ্ক হিয়ার। ওকে, সো অ্যামোনিয়া কত ছিল শুরুতে সেটাও আমি জানি না। বুঝতে পারছো? এই আগের বার তো আমরা জিরো ধরে নিয়েছিলাম, এবার জিরো ধরলাম। তুই কোথায় জিরো ধরে নিছিস আমাকে একটু বলতো বাবা। বিক্রিয়কের পরিমাণ কবে জিরো ধরে নিছি? আগের উৎপাদন। উৎপাদে ওরে বলো, তা তুই এটা জিরো ধরলে ধর না, আমার কোনো সমস্যা নাই তো এতে। এইটারে জিরো ধরলেও কোনো সমস্যা নাই। মানে এই অঙ্কটা একটু এক্সেপশনাল, একটু বোঝ। অন্যান্য অঙ্কে তো ডেটা দেওয়া থাকে, এই অঙ্কে ডেটা দেওয়া নাই। তাহলে আগের অঙ্কগুলো ট্রিটমেন্ট যা হবে, এটা ট্রিটমেন্ট তো সেম হলে তো হবে না। বুঝিস নাই? ঠিক আছে, তাহলে এটা ব্ল্যাঙ্ক ধরে, ব্ল্যাঙ্ক ধরে তুই যা মন চায় ধর, আমার কোনো সমস্যা নাই। আমি জাস্ট বলতেছি এই অঙ্কটার ট্রিটমেন্টটাই আলাদা, প্রসেসটা একটু দেখ কেমনে হ্যান্ডেল করা উচিত। সো এখন ঘটনা হচ্ছে আমি জানি না আসলে এটা কত, মানে জিরো ধরার চেয়ে বেটার আমার জানা নাই এটা বলা আর কি। এখন দেখেন, এইটুকু জানা আছে যে সাম্যাবস্থায়, এটা কিন্তু সাম্যাবস্থার ডেটা, ইনিশিয়াল ডেটা না। সাম্যাবস্থায় সিস্টেমের মধ্যে 16% অ্যামোনিয়া থাকে। তার মানে হচ্ছে সাম্যাবস্থায় কি শুধুই অ্যামোনিয়া থাকে পাত্রে? না, বিক্রিয়কগুলো তো থাকে। না ভাই, নাইট্রোজেনও থাকে কিছু, হাইড্রোজেনও থাকে কিছু। তো সাম্যাবস্থায় তুমি যদি টোটাল মোল নাম্বার কাউন্ট করো, টোটালটা যদি 100 হয়ে থাকে, তার মধ্যে 16 মোল ছিল এই অ্যামোনিয়া একা সাম্যাবস্থায়। বুঝা না? বুঝছি। তাহলে বলেন তো এই দুইজন মিলে কত ছিল? 84। কারণ সাম্যাবস্থার যে অ্যামাউন্ট, এইটা আমরা টোটাল হিসাব করে দেখছি 100। এই টোটালটা যদি 100 হয়, তার মধ্যে অ্যামোনিয়া একাই আছে হচ্ছে 16 মোল। বুঝছিস আমার কথা? বুঝছি। তাহলে এই দুইজন মিলে কত? 84 হবে। এখন সেই 84 আমি দুই জায়গাতেই লিখতেছি, যদিও দুইজনই কিন্তু ইন্ডিভিজুয়ালি 84 না, বাট দুই জায়গাতে 84 লিখলাম কিছুক্ষণের জন্য। শোন, এখন সেই 84 ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, মানে সেই 84টা দুইজনের মধ্যে বন্টিত হবে কিভাবে, সেই বন্টনটা খেয়াল করেন। এ যদি 1 মোল থাকে, তাহলে এ কত? 3 মোল থাকে না? 3 মোল থাকবে। তার মানে হচ্ছে 84 এর, মানে এখানে এইভাবে লেখা উচিত, 84 এর 1/4 থাকবে এই ভদ্রলোক, আর 84 এর 3/4 থাকবে এই ভদ্রলোক। দেখো তো বোঝো কিনা তোমরা আমার কথা? তুমি চাইলে এই তিনটাকে যোগ করে দেখতে পারো, টোটাল যোগফল কত হবে বলুন তো এই তিনটার? 100 আসবে। 100 আসতে বাধ্য। আমার কথা বোঝা নাই রে বন্ধু। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এই যদি হয়ে থাকে আমাদের, তাহলে আমরা এবার একটা কাজ করি। আমাকে কি বের করতে বলছে? কেপি। তো কেপি নির্ণয়ের অঙ্কে সবসময় একটা কাজ করে নিতে বলছিলাম, মনে আছে আপনাদের? টোটাল মোল সংখ্যা বের করতে। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। বলো সাম্যাবস্থায় টোটাল মোল নাম্বার কত? এ তো 100। বুঝিস নাই আমার কথা? বুঝছি ভাইয়া। আচ্ছা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ডেফিনেটলি এখানে 100ই হবে। আচ্ছা, তো সাম্যাবস্থায় টোটাল মোল নাম্বার পেয়ে গেলাম। এবার আমি কি করব? কেপি বাইর করতে লেগে পড়বো। আমি একবারে কেপি লিখতেছি, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের প্রেশার আমি আর বাইর করে নিচ্ছি না, ঠিক আছে?
ধরে নিচ্ছি তোমরা এখন বড় হয়ে গেছো, কেপি ইকুয়াল টু, তাহলে উপরে কি থাকবে আমাদের, প্রেশার অফ অ্যামোনিয়া পাওয়ারে 2, প্রেশার অফ নাইট্রোজেন, প্রেশার অফ হাইড্রোজেন পাওয়ারে কিউব। চলেন মান বসাই। প্রেশার অফ অ্যামোনিয়া মানে কি, ওর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কত এটার, ওর নিজের মোল সংখ্যা বাই সিস্টেমের মোট মোল সংখ্যা। ওর নিজের মোল সংখ্যা কত, 16 ভাগ হচ্ছে কত 100 ইন্টু সিস্টেমের মোট চাপ হচ্ছে 20। এই পুরোটার উপরে যাবে স্কোয়ার। তোমরা কি এই ব্যাপারটা বুঝছো? বুঝছি ভাইয়া। এইটাই কিন্তু অধিকাংশ পোলাপাইন বুঝবে না যে এটা কি বসাইতেছে। এটা হচ্ছে যে পরিমাণগত রসায়ন, গ্যাস ডায়নামিক্স আগে পড়ে না নেওয়ার কারণে এই ঝামেলাটা হবে আর কি। আচ্ছা, প্রেশার অফ নাইট্রোজেন কত লিখবো? প্রেশার অফ নাইট্রোজেন হচ্ছে আমাদের এটা 84-র 4 ভাগের 1 ভাগ কত হয় দেখতো, 21 মনে হয় নাকি? হ্যাঁ 21 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে কত 20। আর ওই বলতে কত হবে তাহলে, 63 হয় না? 3 20 60 63। হ্যাঁ 63 ভাগ হচ্ছে 100 ইন্টু হচ্ছে 20, এই পুরোটার পাওয়া যাবে কিউব। এটা করলে যা আসিবে এই অঙ্কের আনসার হচ্ছে তাই, কেপি। বুঝেছো? বুঝছি ভাইয়া। হ্যাঁ আপনার রয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, তো এইটা করলে আসলে আনসার হয়ে যাবে, বাট আমি একটু বলে রাখি, এটা যেটা করছি এটা কিন্তু একটা ভুল অঙ্ক হয়েছে, বাট এইটাই আমাদের দেশে করানো হয়, এইটাই আমাদের দেশে মানে বিভিন্ন ভার্সিটিতে এই অঙ্ক আসে, এবং আসলে তখন তোমাদের এটা করে দিয়ে আসতে হবে, বুঝেছো? উইদাউট এনি কাইন্ড অফ বাক্য ব্যয়। কি বোর্ডের পাশাপাশি অ্যাডমিশনও ওই সব জায়গায় সমস্ত জায়গাতে এই কাজটাই করা হয়। ভাই ভুলটা কোথায়? কি ভুলটা কোথায়? সে যদি তোরে সান্দ আমি কইতাম, তা তুই তো বাসায় পড়ালেখা করতে, তোরা কেউ বাড়ির কাজ জমা দিস না, পড়িস না, তাদের জন্য এই জিনিস না। তো এই কথাটা আমি তোরে বলি, আমি জীবনে খুবই কম ব্যাচে হাতে গুনে, মানে কত ব্যাচ যে পড়াইছি তোরা তো বুঝতে পারতেছস না। মানে ধর যদি খুব রিসেন্ট টাইমের কথা বলি, 22 ব্যাচের শুধু রংপুরের একটা ব্যাচকে বলছিলাম, ওই ব্যাচে ওই যে রায়হানরা পড়তো 49তম। মিরপুরের একাডেমিক কাউকে বলতে পারি নাই, অ্যাডমিশনের সময় শুধুমাত্র অহিনকে আলাদা করে একাডেকে বলছিলাম। অহিন আর দুইটা পোলা ছিল, ওদের নামও ভুলে গেছি, ওদের দুইজনকে আলাদা করে বলছিলাম। বেলি রোড 23-তে ওই শান, তানভীর আর ইয়ারে বলছিলাম, কি নাম, সাদি। আল্লাহর কি খেলা, ওই তিনজন, আর মেয়েটার নাম ভুলে গেছি, একটা মেয়ে ছিল দুর্দান্ত, ওরে বাবারে বাবা, চুপচাপ ছিল, হলিক্রসের। ও মেয়েটা কই চান্স পাইছে জানি না, যোগাযোগ তো করে না, আমিও নক দেই না। তো কথা হচ্ছে যে ওই তিনজনই মাশাআল্লাহ আমাদের বেলি রোড থেকে বুয়েটে চান্স পাইছে। মানে আমি খুবই সিলেক্টিভ কিছু পোলাপ্যান্ডে এই জিনিস বলছি। গত ক্লাসে এই শনিবারে আমার ঠাইসা ধরছিল কি নাম, ইশতিয়াক, নটরডেমের এই যে মতিঝিল ব্যাচের। শুধু এই ইশতিয়াককে বলতে গেছি, ফাঁসে মিরাজ, সেতাব 2-1 ছিল, ওরা শুনছে, আর কারো বলিও না। মানে এই জিনিসে বহুত গ্যাঞ্জাম, নিজে থেকে ধরতে পারতে হবে। ইভেন ইশতিয়াককে যে বলছি, এটা আমি ডেকে বলি নাই, সেতাবকে জিজ্ঞেস কর, ও নিজে প্রবলেমটা দেখাইছে যে এখানে একটা গ্যাঞ্জাম মনে হচ্ছে। তারপরে আমি বলছি যে আসলে ব্যাপারটা এরকম। কারণ কি বলি না কেন, এই জিনিস শুনলে তোমার এখন শুধু এই অধ্যায়ের অঙ্কের উপর থেকে ট্রাস্ট উঠে যাবে তা না, তুমি আসলে রসায়ন শুধু না, বিজ্ঞানের উপর থেকেই আস্থা উঠে যাবে যে কি গোড়ার ডিম পড়তেছি আমরা, এই আর কি। সো এটা হোল্ড করার মতো হইতে হবে পরিশ্রমী, তা নাহলে আমি বলবো না আর কি। যাই হোক, আশা করি বুঝছো তোমরা। অঙ্কটা বুঝছিস তো কেমন সলভ করছি নাকি? এখন আর কেউ বুঝতেছে না। কোনো কাজ থাকে না কেন? বুঝলাম। কি কিসের কাজ থাকে না কেন? টেম্পারেচার গুলা শুধু দেখানোর জন্য দেখবে। হ্যাঁ এইগুলো জাস্ট দেখানোর জন্য। আরে ভাই, ফিজিক্সের যেসব অঙ্ক তোরা করিস, আচ্ছা ধর ফিজিক্সের আমার খুব পছন্দের একটা অঙ্ক বলি, খুব পছন্দ মানে ভালোই পছন্দ আর কি। এই অঙ্ক মনে হয় তোদের কাছে এখন পানি ভাত, আমি জানি না, দেখি পারিস কিনা বলতো। ধর এইখানে একটা সারফেস, কিছু একটা গোড়ার ডিম, এইখান থেকে আমার একটা স্ট্রিং ঝুলতেছে, সরল দোলক, বুঝেছো? এই যে এখন ঘটনা হচ্ছে, স্ট্রিংটা তো কোনো এক সময় এরকম জায়গায় যাবে, তাই না? জি ভাইয়া। মানে যেটাকে তোমরা বলো হচ্ছে কি জানি, সাম্যাবস্থা। এই যে সাম্যাবস্থায় সে কোনো এক সময় যাচ্ছে, আবার একটু পরে দুলতে দুলতে ওদিকেও যাচ্ছে, এরকম দোলাদুলি করতেছে আর কি, এই ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করতেছে। তো দোলনের কোনো এক সময় ধরা গেল সাম্যাবস্থায় যখন আসছে, অঙ্ক করছো, সুতা ছিঁড়ে গেছে, করেছো? আচ্ছা, তো সাম্যাবস্থায় আসলে যদি তার সুতা ছিঁড়ে যায়, প্রশ্নটা হচ্ছে, বলা আছে আবার যে ভূমি থেকে সে মোটামুটি ধরো যে এত উচ্চতায় আছে, এরকম একটা উচ্চতায় আছে, বলা আছে যে ববটা ভূমি থেকে এত উচ্চতায় আছে।
তো প্রশ্নটা জানো কি রায়হান, ইরফান? পারে না। সুতা যদি এখানে ছিঁড়ে যায় তাহলে এই বলটা কি হবে? ওদিকে চলে যাবে না নাকি এরকম? হ্যাঁ, বলটা এরকম সোজা চলে যাবে, অসীম পর্যন্ত চলে যাবে। এই গাধা, এটা হাফ প্রজেক্টাইল স্টাইলে এরকম পড়ে যাবে, তাই তো? তো প্রশ্নটা হচ্ছে এই যে এই সাম্যাবস্থান থেকে কত দূরে যায় পতিত হবে, এই প্রশ্নটা। সো এইখানে যে আমরা পারফেক্ট হাফ প্রজেক্টাইল ধরে নেই, হাফ প্রজেক্টাইল নাম তোমরা শোনো নাই আমি জানি আর কি, এর নাম আমার দেওয়া আর কি, ব্যাপার না, যে আমলে ফিজিক্স পড়াইতাম, মানে বুঝছস তো, ওই যে ভূমির সমান্তরালে যে প্রজেক্টাইল থ্রো করে আর কি। সো ঘটনা হচ্ছে এইখানে যে তুমি পারফেক্ট হাফ প্রজেক্টাইল ধরে নিচ্ছ, তুমি বাস্তবের ফিজিক্স দেখলে পাগল হয়ে বাড়ি ঘর সাইডে চলে যাবা যে কি অবস্থা, আর আমরা কি করতেছি। মানে সিম্পলিফিকেশনের তো একটা লেভেল থাকে, এ কই নিয়ে কি অঙ্ক ফালাইছে, এই টাইপের একটা প্রবলেম আমাদের। যখন ওই যে আজকে তোদেরকে বলছিলাম থিওরি অফ মেশিনস একটা কোর্স ছিল, ওই কোর্সে এরকম একটা মানে ভেলোসিটি অ্যাক্সিলারেশন ডায়াগ্রামের একটা অঙ্ক ছিল, তার মধ্যে এরকম একটা প্রবলেম ছিল, মানে হুবহু এটা না, এইরকম একটা প্রবলেম আর কি। সেই অঙ্ক করতে যায় না, পরে আমি যখন ফিজিক্স পড়াইতাম ওই আমলে বুঝছিলাম যে আরে বাপরে বাপ, মানে এই অঙ্কে কোন লেভেলে সিম্পলিফিকেশন অ্যাপ্লাই করেছে, আসলে জিনিসটা তো এরকম না। হালকা একটু আইডিয়া বলে দেই, তোরা বাস্তবে যদি আমাকে একটু বলতো এইখানে এসে এই সুতারা ছেড়ে এই বস্তু আসলে এটা তো কোনো গ্যারান্টি নাই। আরে তা না গরু, এই মোমেন্টে তার ভেলোসিটি ডিরেকশন কিন্তু এইটা, আমার কথা কি বুঝছেন? কিন্তু তার অ্যাক্সিলারেশন ডিরেকশন যদি পারফেক্টলি এই মোমেন্টে আসে, তার কিন্তু অ্যাক্সিলারেশন ডিরেকশন আর এইটা না। তোরা বুঝিস নাই আমার কথাটা, কারণ ওই যে কেন্দ্রমুখী বল থাকে না, ওরা তো টানতেছে কন্টিনিউয়াসলি কেন্দ্রের দিকে তো টানতেছে, তো সো ওই বস্তুর মোশনটা অনেকটা এইরকম হবে বলে বলা যায়। কোন রং দিয়ে দেখাইলে বুঝবি, এই যে অনেকটা এইরকম করে এসে, মানে পুরো আমার হয় নাই, কিছুটা উঠে তারপর এরকম পড়বে। তোরা বুঝিস না আমার কথা? উপরের দিকে ত্বরণ রয়েছে এজন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আপওয়ার্ড অ্যাক্সিলারেশন আছে, তো সো ও একটু গতি জড়তার কারণে একটু উপরে উঠবে, উঠে তারপরে এরকম নামবে। ওই জিনিস প্রেডিক্ট করা তোর এই এইচএসসি লেভেলের ফিজিক্স দিয়ে এটা টোটালি ইম্পসিবল, সামথিং নেক্সট টু ইম্পসিবল। সো এখানে সিম্পলিফাই করা ছাড়া কোনো ওয়ে নাই, এইটারে সিম্পলিফাই করে এরকম ধরে নেওয়া লাগবে। তোমরা বোঝো না? বুঝছি। পানির ফোটার অঙ্ক করছো? তাহলে ভাইয়া বেগের দিকে তো ওইদিকে হওয়ার কথা, থেকে পানি ফুটা পড়ে ভেলোসিটির দিক যেদিকে হয় সবসময় যে অ্যাক্সিলারেশনের দিক ওইদিকে হবে এরকম কোনো কথা নাই। বললাম তো ভেলোসিটি অ্যাক্সিলারেশন ডায়াগ্রাম বলে একটা ব্যাপার আছে, একটু গুগল করলেই পাবা, ইউটিউবে অনেক ভিডিও পাবা, ছোট একটা ভিডিও দেখো, দেখবা মাথা ক্র্যাক হয়ে থাকবে 3 দিন আর কি। আচ্ছা, ওই পানির ফোটার অঙ্ক করো নাই? একটা কল থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে অমুক তমুক, করছো? ওই যে কি জানি ষষ্ঠ ফোঁটা যখন পড়া শুরু করে তখন তৃতীয় ফোঁটা কই থাকে, এরকম একটা অঙ্ক আছে না, বুয়েটে আসছিল। ওই অঙ্কে তুমি যে পানির ফোঁটাটাকে বিন্দু ধরে নিয়ে হিসাব নিকাশ করতেছো, পানির ফোঁটা বাস্তবে তো বিন্দু না, এটা একটা ডিস্ট্রিবিউটেড একটা, তোরা বুঝিস না আমার কথা। ওইখানে তো তোর হিসাব করা উচিত এর বটম টাচ করতেছে নাকি সিজি টাচ করতেছে নাকি টপ টাচ করে টোটালি ভ্যানিশ হয়ে যাচ্ছে পানিতে, ওইসব তো হিসাব নিকাশ করতে গেলে ভাই তুই বুঝতেছিস হিসাব কই যাবে, এ তো তোর লেভেলের অঙ্ক থাকবে না। আমি ফিজিক্স টিচারদের দোষ দিচ্ছি না, দে আর টিচিং ইউ দ্য ভেরি বেসিক আইডিয়া, দ্যাটস দ্য ওয়ে, দ্যাট শুড বি দ্য ওয়ে। বাট বুঝাইতে চাচ্ছি যে এখন এই ছোট বয়সে তোমার তো সব খুলে বলাটা জরুরি না, ঠিক আছে? সো আমরা আমাদের সিম্পলিফাই করতেই হবে আর কি। ওকে, যাই হোক, সো এই অঙ্কটা যেভাবে আসুক। এই ম্যাথটাতে যেখানে ঘাবলা আছে বা যেখানে সমস্যা আছে, কেউ যদি আমরা বলি আপনাকে বা হ্যাঁ হ্যাঁ, তাইলে কেউ যদি বলতে পারো তাহলে আমি তার সাথে আলোচনা করবো, কোনো সমস্যা নেই। বাট নিজের করে ওটা করতে হবে। তবে একটা জিনিস তোমাদেরকে বলে দেয়, আমি তো কথা চাপায় রাখতে চাই না, রাখতে পারিও না বেসিক্যালি, আমি বলে দেই, আমি ভিতরে যা বাইরে একটা মানুষ, তাই তোমাদের ব্যাচের যে প্রথম দিকের যে স্পৃহা ছিল কোনো একটা কিছু শেখার, জানার, জানতে চাওয়ার, সেই স্পৃহাটা না টোটালি নাই হয়ে গেছে আন্দোলনের পরে। কেন যে হয়েছে এটা আমি জানি না, মানে কনস্ট্রাকটিভ ওয়েতে নাই হয়ে যায় নাই। মানে ধরো তোমরা যদি এইগুলো ছেড়ে দিয়ে রাজনীতি করতা, গঠনমূলক কোনো কিছু শেখার চেষ্টা করতা, সেটাও একটা কথা। মানে কেন জানি দেখতেছি বাড়ির কাজ তো করোই না, একদিনও জীবনে জমাও দেওয়া নাই, সেটা 200 বছর পরে একটা দেখলাম যে জমা দিছে। মানে শেখার ক্ষেত্রে তোমার যে জিনিসটা জিরো হওয়া লাগবে সেই জিনিসটার নাম হচ্ছে ইগো, অহংকার। তুমি যদি মনে করো যে আমি তো এখন বড় হয়ে গেছি, ধর এই শ্বেতাব চন্দ্র অনাহারি এ যখন ক্লাস 9-10-এ ছিল তখন প্রতি সপ্তাহে যে পরিমাণে বাড়ির কাজ দিত, পুরা গ্রুপ মানে লক্ষাধিক মেম্বারের গ্রুপ তো ও একা জমায় রাখতো। সেই শ্বেতাব চন্দ্র অনাহারি এখন কেন জানি বুড়ো আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে মনে হয় আঙ্গুল চষে, সে কোনো কথাই বলে না। যেমন স্যার আমাদের আগামী মাসে পুরো 5 পেপার সিলেবাস কর বাবা কর, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সিলেবাস পরীক্ষা কি পরীক্ষা আমি জানি না। তোমাদের স্পৃহা যদি না থাকে আমি তাহলে তোমাদের বলবো না। এটা আসলে আমি যে তোমাদের বলতেছি না তা নাই, দিস ইজ দ্য ওয়ে আই অ্যাম। আমি সবার সাথে একই ট্রিটমেন্ট দিই, কারণ যে বাচ্চা নিজে থেকে খাইতে চায় না তাকে যে মা খাওয়ায় ওই মায়ের বাচ্চাদের পেট খারাপ হয়।
তুমি নিজে করো, গুতাও। ইশতিয়াক গুতায় বাইর করে নিয়ে আসতে পারছে, ওইদিকে তানভীর গুতায় বাইর করছিল, সে যে একটা গ্যাঞ্জাম আছে, যার কারণে আমি দেখাইছিলাম। আপনাকে হুম আপনাকে কতবার বলছি ঘোড়ার ডিম বলছোস, গাধা কোথাকার। চলো, এখন ঘটনা হইতেছে কি জানো, এইটা একটা মারাত্মক সুন্দর অঙ্ক, এটা বইটা আসা একটা অঙ্ক, আমার খুবই পছন্দের একটা অঙ্ক। এটা কি দিছিলাম আপনাদেরকে বাড়ির কাজ? গতদিনের লাস্ট অঙ্ক মনে হয় এটা ছিল নাকি? না ভাই এটা দিছিলেন না। আচ্ছা না ভাই এটা একটু না। করেন, এখন তাড়াতাড়ি করো, আমি একটু পানি খাবো, আমার গলা টলা শুকায় গেছে, সেরির টাইম হয়ে গেছে। ও না, এখনো তো কেবল 12টা বাজে। করো। মোবাইলের পেন দিয়ে লিখলে কেমন লাগে? বাহ, সুন্দর তো, কিন্তু পেনটা নষ্ট হয়ে যাবে। আইপ্যাডে এইসব আছে গরু, ওদের যে অ্যাপল পেন্সিল এটা তো বুলশিট, কিছু না। যাই হোক, বলো বিক্রিয়াটা কি, পারছো তো? বিক্রিয়াই পারবা না। আমি এই কারণে বলি বিক্রিয়াগুলো শিখবা। বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং এর প্রচুর জায়গায় দেখবা বিক্রিয়া দেয় না, বাংলায় বলে দেয়, তুমি দেখি বিক্রিয়াটা পারো কিনা। স্টিম মানে পানি। স্টিম মানে পানি, রাইট, খুব জ্ঞানের কথা বলছো আর কি। এত তাপমাত্রায় লোহিত তপ্ত লৌহ, বলো তো লোহিত তপ্ত লৌহ মানে কি? লাল রড। লাল কি, ওর গায়ে লিপস্টিক মাখাইছে নাকি রং মাখাইছে? কেমনে লাল হয়েছে? রড হ্যাঁ? আগুনে তাপ পুড়াইছে। দেওয়ার ফলে আগুনে ফুড়াইছে, তাপ দেওয়ার ফলে। এটাকে বলে তপ্ত, উত্তপ্ত। উত্তপ্ত শর্ট ফর্ম হচ্ছে তপ্ত। সো লোহিত তপ্ত লৌহ মানে তাপ দিয়ে লাল করে ফেলছে এমন লোহা। ইংরেজিটা খুবই সহজ, রেড হট আয়রন, বুঝিছো? সো ওইটাকে বাংলায় বললে একটু খটোমটো লাগে শুনতে, এই শুনেই পোলাপাইন অজ্ঞান হয়ে মরি যায়। সো লোহা, সোজা কথা এফি। এইটা এবং স্টিমের মিশ্রণ, তার মানে এর সাথে কাকে মিশাবো বলেন তো? পানি, বোঝা না? এইটা মিশানোর ফলে আমাকে একটু বলো কি তৈরি হয়েছে এখানে? সাম্যাবস্থায় পৌঁছায়। আচ্ছা, সাম্যাবস্থায় হাইড্রোজেন এবং স্টিমের আংশিক চাপ যথাক্রমে এত কিলো প্যাসকেল, এত কিলো প্যাসকেল। তার মানে প্রোডাক্টে কি থাকবে অবশ্যই বলেন তো আমাকে একটু? হাইড্রোজেন। হাইড্রোজেন তো থাকবেই, মাস্ট। আচ্ছা, এই বিক্রিয়ার কেপি কত বলেন তো? বাকি জিনিস কি? এটা আপনাদেরকে ফাউন্ডেশন পড়ানোর সময় এই বিক্রিয়া দেখায় রাখছিলাম। হ্যাঁ, ফেরোসোফেরিক অক্সাইড। Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড। আপনাদেরকে সেই এইচএসসি শুরুতে যখন ফাউন্ডেশন কোর্স নিয়েছিলাম তখন এই বিক্রিয়া দেখায় রাখছিলাম, মনে পড়ে? এবং বারবার বলছিলাম দেখবো কার কতদিন মনে থাকে এই বিক্রিয়া, খুব বিখ্যাত বিক্রিয়া। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই বিক্রিয়াটা লেখার পরে আমাদের কাজ করতে হবে কি বলেন তো? এখন বলেন। ভৌত অবস্থা নির্ণয়। গরু অবস্থান নির্ণয়। সমতা করে নিবি না? এই বলদ, এখানে 3 হবে, আয়রন 3টা আছে, অক্সিজেন 4টা ছিল, তাহলে এখানে একটা 4 হবে, এখানে একটা 4 হবে। বুঝতে পারছিস কি? যে কোনো বিক্রিয়া লিখলে তাকে সমতা করে নিতে হবে। এতক্ষণ তো বিক্রিয়া দিয়ে দিছে, এই কারণে সমতা করা লাগে নাই আমাদের। আর তারপরে সমতাটা একটু চেক করে দেখে নিও যে ঠিক আছে কিনা। এনিওয়ে, সো এইবার দেখো বিক্রিয়ার শুরুতে কার কত মোল ছিল তোমার কি জানা আছে? বলা আছে এখানে? না, বলা নাই। একটু আগে অঙ্ক করে বুঝতে পারছো আসলে শুরুর অ্যামাউন্ট আমাদের দরকারও হয় না, আমাদের দরকার হয় কোন অ্যামাউন্ট বলেন তো আমাকে একটু? সাম্যাবস্থার আমার লাগে তো সাম্যাবস্থার অ্যামাউন্ট। সো কোনোভাবে যদি সাম্যাবস্থার অ্যামাউন্ট দিয়ে দেয় এটা তো আরো বেটার। তো শুরুর অ্যামাউন্ট জানি না, জানার দরকার নাই। ইভেন সাম্যাবস্থার অ্যামাউন্টও ঠিক মতো জানি না, তবে একটা ডেটা জানি। সাম্যাবস্থায় কি বলেন তো, হাইড্রোজেন এবং স্টিমের আংশিক চাপ আমাদের জানা আছে। বিক্রিয়াটার কেপি কত? সো কেপি বের করতে গেলে তো আংশিক চাপই কাজে লাগে। তার মানে কি অঙ্কটা আমাকে কিন্তু আরো অনেক সহজ করে দিছে। এখন বলো এই বিক্রিয়ার কেপি এর ইকুয়েশন কি হবে? উপরে কি রাখবো? প্রেসার অফ, বলে না, হাইড্রোজেন। বুঝতে পারছিস? বুঝছি টু দি পাওয়ার কত? 4 ইন্টু প্রেসার অফ কি হবে? Fe3O4। আচ্ছা, ভেরি গুড। তারপরে আর কি হবে বলো, নিচে কি হবে? ভাইয়া ফেরোসোফেরিক অক্সাইড কি ইয়া মানে গ্যাস? গ্যাস না তো, আমি খালি আবার কি গ্যাস? H2O টু দি পাওয়ার কত? 4। এই তো নাকি? 1 আরে ভাই ইকুয়েশনটা তো লিখবি আগে, আগেই কান্নাকাটি শুরু করছে। লেখার পরে এবার কথা হচ্ছে Fe3O4 এটা কি বলেন তো? সলিড। এটা যদি সলিড হয় তাহলে এর আংশিক চাপের মান আমরা কত ধরে বসাবো? 1। এইটাও তো সলিড, বোঝো নাই? তাহলে এইটারও আংশিক চাপের মান আমাদের কত হয়ে যাবে? 1।
এবার দেখো তো তোমার আংশিক চাপ লাগবে তাহলে মানে কেপি এর মান বের করতে গেলে আংশিক চাপ লাগবে কার কার? হাইড্রোজেনের আংশিক চাপ লাগবে আর কার? পানির লাগবে। এবং তোমাকে এক্স্যাক্টলি ওই দুটাই দিয়ে দিছে, হাইড্রোজেন এবং কার? স্টিমের। এই যে এটা যে ডেটা লাগবে ওইটুকুই দিয়ে দিছে। তাহলে অঙ্ক কিন্তু আরো ছোট করে দিছে, তোরা বুঝিস না আমার কথা। অপ্রয়োজনীয় ডেটা কিন্তু এখানে নাই, টোটালি নাই। বাট এই অঙ্ক না পারার পিছনে কারণ কতগুলা থাকতে পারে একটু চিন্তা করে দেখো, কত জায়গায় তুমি আটকাবা। আচ্ছা তাহলে এবার চলেন মান বসায় দেই। উপরে কি বসাবো? হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে? হাইড্রোজেনের আংশিক চাপ 3.2 কিলো প্যাসকেল বসাই দিলাম, টু দি পাওয়ার কত? 4। নিচে কি বসবে? অ্যাটমসফিয়ারে হবে তো। অ্যাটমসফিয়ারে নিতে হবে। আচ্ছা অ্যাটমসফিয়ারে পরে নিচ্ছি। নিচে হবে কত? 2.4, টু দি পাওয়ার কত? 4। এইটা করিলে যাহা আসবে তাহাই তো উত্তর, নাকি অন্য কিছু? বলেন আগে এইটা বলে নেন। যেটা আসবে ওটাকে কনভার্ট করা লাগবে। আচ্ছা মনোযোগ দিয়ে শোনো, যেহেতু এখানে পাওয়ারের ব্যাপার আছে, কনভার্ট যদি তোমার করার প্রয়োজন পড়েই তাহলে আগে কনভার্ট করে নিবা, পরে কনভার্ট করবা না। আমার কথা বোঝো নাই? বুঝছি। আর এই অঙ্কে কনভার্সনের প্রয়োজন পড়তেছে না, দ্যাট ইজ জাস্ট পিওর লাক, কপাল গুনে লাগতেছে না। তার কারণটা হচ্ছে এই অঙ্কে পাওয়ারগুলো এমন ভাবে আছে, Alright. বুঝিস না এই ব্যাপারটা? এখানে কিলো প্যাসকেলে বসাই দিলে এটা যা অঙ্ক আসবে, অ্যাটমসফিয়ার বসালে একই অঙ্কই হবে, মানে একই মানই আসবে আর কি। দ্যাট ইজ জাস্ট এ লাকি থিং। এখন শোনো, এই অঙ্কটা যখন আমাদের সময় আমরা করতাম, আমাদের আমলে কিন্তু বইতে লেখা ছিল না কোথাও, বা কোনো ভাইয়া কোনো স্যারও বলতো না যে কেপি বাইর করার জন্য প্রেশার অলওয়েজ অ্যাটমসফিয়ার এককে বসাইতে হবে। ইনফ্যাক্ট তখনও আইইউপিএসসির সিদ্ধান্ত এটা ছিল না। তোরা বুঝিস না আমার কথা? বুঝছি। বুঝছি। এই সিদ্ধান্ত খুব রিসেন্ট, তোমাদের বইগুলোতে ঢুকাইছে, আমি নিজেও জানছি খুব রিসেন্ট, তার আগে কোথাও কোনোদিন দেখি নাই। এখন কথা হচ্ছে তখনকার আমলে আমরা এইভাবেই অঙ্ক করে ছেড়ে আসতাম, বলতাম এটাই আনসার যে কোনো অঙ্কে। কিলো প্যাসকেলে আমাদের আমলের হাজারি স্যার, কবি স্যারের বই হলো প্রচুর অঙ্ক আছে, কিলো প্যাসকেলে দিছে, প্যাসকেলে দিছে চাপ, যে এককে দিত ওই একক মান বসায় দেখো, যে আনসার আসবে ওইটাই দেখবা যে বইতে উত্তর দেয়া। তার মানে কি তারা ডেফিনেটলি অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নাই? তোরা কি বুঝতেছিস আমার কথা? জি হ্যাঁ। বাট এখন আমরা সবাই, সমস্ত স্যাররা বসে সিদ্ধান্ত নিছে যে আইইউপিএসসি ফলো করতে হবে, সো অ্যাটমসফিয়ারে নিতে হবে। কাহিনী হচ্ছে এই জায়গায়। এখন ভাবো তো, এই অঙ্কটা করতে গেলে তুমি কয় জায়গায় আটকাইতা, কি কি কারণে নাও পারতে পারতা? 1 নাম্বার কারণ কি? প্রথমত বিক্রিয়া। বিক্রিয়া। বিক্রিয়া পারি না। আচ্ছা আমি একটু লিখে দেই যে কই কই তোমরা আটকাও। 2 নাম্বার কি? সমতা। পার্শিয়াল প্রেসারের কনসেপ্ট সমতা করি নাই, সমতা না করে দৌড়াদৌড়ি লাগাই দিয়েছে। 3 নাম্বার কারণ কি বলেন তো? সলিডের ভৌত অবস্থা বুঝি নাই, যে কে যে সলিড আর কে যে গ্যাস এই জানি না। Fe3O4 যে সলিড, ফেরোসোফেরিক অক্সাইড বুঝো নাই, মরিচা। আচ্ছা তারপরে আর কি বলেন? সরি মরিচা না তো, এটা তো কি বলে, ম্যাগনেট, চুম্বক। লাস্টে হচ্ছে তোমার ওই যে একক। আর তার আগে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যারা সলিড তাদের যে কি হবে বলেন তো? সক্রিয় ভরের মান যে কত বসাইতে হবে? সক্রিয় ভর 1 বসাইতে হবে। এই কনসেপ্টটা অনেকের থাকবে না। এই এতগুলো কারণে তুমি অঙ্কটা পারবা না, দ্যাটস ইট। সো এই প্রত্যেকটা জিনিস লিখিত পরীক্ষায় যখন আসে, মানে বুয়েটের মতো যেসব জায়গায় লিখিত পরীক্ষা নেয়, ঢাবিতেও তো এখন লিখিত পরীক্ষা নেয়, স্যারদেরকে বুঝাই দিয়ে আসতে এইরকম দাগ দিয়ে দিয়ে যে এটার মান 1 হবে। আমি বুঝছি এটা 1 হবে, এটা এই কারণে লিখি নাই। আমি অঙ্ক মুখস্থ করে আসি নাই যে এটা আমি লিখিই নাই। আপনি বুঝবেন কেমনে যে আমি বুঝে লিখছি নাকি না বুঝে মুখস্থ করছি? তোরা কি বুঝছিস বাবা? কি কেটা অ্যাকুয়াস হবে? ডেফিনেটলি বললাম তো, চাপ শুধু কাদের হয় বাবু? চাপ হয় শুধুই গ্যাসীয় পদার্থের। বুঝিস না ইরফান? সিডাং বা সিডি বুঝা না? ওকে, এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, তোমরা পারবা? দেখো তো। চেষ্টা করবো ভাই আবার সরকার দিতে। চেষ্টা করব বাসার কাজ দিতে, কিন্তু আমি আসলে ঘুমাবো, কারণ অনলাইনে বুঝলেন আমার অনেক পীর আছে, এই পীরদের আমার অনেক ফালতু ফিজিক্স করতে হয়। ফিজিক্স, উফ তোরা ফিজিক্সটারে এত ওভার রেট করে ফেলছিস, মানে এটা না বুঝার কি আছে? কি আগডম বাগডম জিনিস নিয়ে যে তর্কাতর্কি করে, দেখলে এত হাসি আসে। কত কিছু জানি ফেলছি এরা। মানে ধর এই 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 অধ্যায়ে রাসায়নিক পরিবর্তনে এর পরের টপিকটার নাম কি আমাদের? অম্লক্ষার সাম্যাবস্থা। এইটা আমাদের সময়ে কেউ পাত্তাই দিত না। দৌড় গোড়া ডিম পিএইচ এর অঙ্ক, বামাতে ক্যালকুলেটর, ডাইনাতে প্রশ্ন, দেইঘাট টিপ দিয়ে বসায় দিব, শেষ। মানে এই অঙ্ক করার জন্য যে এখন তোদের পোলাপাইনরা এত মরিয়া হয়ে ওঠে, উরে বাবা বাফার দ্রবণের অঙ্ক করেন ভাইয়া, বাফার দ্রবণ পারি না। তুই জাস্ট গুগল করে দেখ না বাফার দ্রবণ, বা ইউটিউবে সার্চ দিয়ে দেখ, দেখ কত শত ভাইয়ারা বাফার দ্রবণ নিয়ে ভিডিও বানাইছে। কেন? সবাই জানে এই জায়গায় এসে ধরা খায়। এই ধরাটা খাওয়ার কারণটা কি? এই বাফার দ্রবণের টপিকটা তোদেরকে ওই যে
আজাইরা জায়গায় ঢুকাই দিছে, কোথায় কোথায় জানো, পরিবেশ রসায়নের মধ্যে মনে হয়। স্বাভাবিক, তুমি তো বুঝবা না, ওটা ওই প্রসঙ্গের জিনিস না, ওটা এইখানকার জিনিস। ওই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের জিনিস আমি পড়াবো এইখানে, তখন দেখিস তো তোর কাছে সহজ লাগে না কঠিন লাগে। খুবই সিলি একটা টপিক। সো সিলেবাসটা এমনভাবে চেঞ্জ করছে, নর্মাল জিনিসও অ্যাবনর্মাল বানায় ফেলছে। যাই হোক, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তারপরে আপনারা কইরেন, মানে নাথিং স্পেশাল, শুধু অঙ্কের লাস্টে আমার একটা স্পেশাল ছোট্ট জিনিস লাগানো আছে, এটা একটু দেখো পারলে, এইটুকু। খুবই সিলি হাস্যকর একটা ব্যাপার যে এইগুলো যেহেতু বইয়ের অঙ্ক না, এই কথাটা পারো কিনা আর কি। হ্যাঁ, নর্মাল জিনিস। এই করছিলাম না একটা অঙ্কে, ওই যে নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, সেই অঙ্কই দেখ, এই যে 20% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, পারবি তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটাও তোমাদের বাড়ির কাজ থাকলো, দিচ্ছি। ভাই এগুলো কইরো, এগুলোর প্রত্যেকটার মধ্যে ইনসাইট আছে, এগুলো করে না পারলে বা পারলে যা করো আমার দেখায়ও, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক কিছু শেখার আছে আর কি। হ্যাঁ, ওকে। একই বিভিন্ন বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সাধারণ রাশিমালা প্রতিপাদন। চলো একটু দেখি, নাকি ক্লাস শেষ করে দিব? 12টা 18 বাজে, কি চাও? দেখান ভাইয়া। হ্যাঁ ভাইয়া দেখি। আচ্ছা, দেখান। অল্প করে দেখাই দিই। ধরো একটা বিক্রিয়া লিখলাম। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নেই এটা স্লাইডার কপি করা আছে কিনা। আছে, তাও আর একটা দুইটা বানায় নেই। ওকে, দেখো, ধরো একটা বিক্রিয়া হচ্ছে এরকম। 1 নাম্বার এক্সাম্পল, সবচেয়ে সহজ বিক্রিয়াটা দিয়ে শুরু করি। আমার বইতে আমি এটাকেই দিয়ে আগে শুরু করছি। এই যে বিক্রিয়া 2HI। সো এই বিক্রিয়ায় আমাকে একটু বলো, সাম্য ধ্রুবকের আমরা একটা রাশিমালা প্রতিপাদন করতে চাই। সাম্য ধ্রুবক মানে কেসির করবো আগে, তারপরে কেপিরও করবো, সমস্যা নেই। এখন কিছু কথা কমন তোমার বলে নিতে হবে, যে ভি আয়তনের পাত্রে টি তাপমাত্রায় বিক্রিয়া হয়েছে, সাম্য অবস্থায় মোট চাপ হয়েছে পি, অমুক তমুক, এগুলো বলে নিলাম আর কি। এখন শুরুতে বলো তো হাইড্রোজেন কত মোল আছে বলে ধরে নিব আমরা ওই বিক্রিয়ায়? 1 মোল নাকি? এই 1 মোল ধরার টেকনোলজিটা বইতে করছে, ছাগলের মতো কাজ। ধরে নিলাম এ মোল, এটা কত মোল ধরবো? বি মোল। অনেক বইতে করছে, আবার অনেক বইতে করে নাই আর কি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম। এটা হচ্ছে 0। এ থেকে কত চলে যাবে সাম্য অবস্থায়? এক্স মোল। এখানে বি থেকে যাবে কত? এক্স মোল। তাহলে এখানে থাকবে কত? 2x মোল। বুঝতে পারছিস? এখন এইখানে আবার অনেক বইতে যে কাণ্ডটা ঘটাইছে, এরা লেখছে আলফা মোল চলে গেছে, বি থেকে লেখছে তাহলে আলফা মোল চলে গেছে, তাহলে এখানে তৈরি হয়েছে টুয়াইজ আলফা মোল। এটা চরম গর্হিত একটা অপরাধ। কেন অপরাধ বলতে পারবা? এই আলফার পরিচয় কি জানো? প্রকাশ করি কলেজেও করছে আমার। এই তোমার কলেজেও করছে, এটা করে। আমার কথা হচ্ছে, আমি যদি একটা ফিজিক্সের সমীকরণ লিখি, একটা সূত্র লিখি, দেখো তো তোমাদের কেমন লাগে। এই একটা আমার ফিজিক্সের সূত্র, বলো তো এটা ঠিক আছে না? না, কেন ঠিক নাই? আপনার কাছে ঠিক আছে, কিন্তু বইতে লিখতে গেলে এটা ঠিক নাই। ও আচ্ছা, আমার কাছে ঠিক আছে। আমি বি দিয়ে কি বুঝাইছি তোমাদের মনে পড়ছে? এই উদাহরণ আরেকবার দেখাইছিলাম না? বি দিয়ে বুঝাইছি আমি বেগ, শেষ বেগ। এতে কি বলে তো? আদি বেগ। এই যে জেনজির ভাষা। টি দিয়ে কি বুঝাইছি বলো তো? ত্বরণ। এস দিয়ে কি বুঝাইছি বন্ধু? সময়। এই যে এ তো আমার ভাষা হয়ে গেল। আমি তো যে কোনো একটা অক্ষরকে আমার মতো করে আমি রাশি হিসাবে প্রচলিত করে দিতে পারি না, আমার এই অধিকারটা নাই। এটা বিজ্ঞানী ছাড়া কাউকে অধিকার দেওয়া হয় না। ইভেন তোমাদের কোনো সূত্রের প্রতিপাদন এখন তো আসে না পরীক্ষা, আমাদের সময় যখন আসতো, এখনো তো আসে, অল্প অল্প আসে, যেখানে রাশিগুলো প্রচলিত অর্থ বহন করে, কথাটা বলে দিত না, জানো তো? তাই এই কথাটা বলার কারণটা কি? প্রচলিত প্রতীক দিতে হয়, নইলে তো অর্থ বদলে যাবে। এক্স এর পরিচয় কি জানেন? এক্স এর পরিচয় হচ্ছে বিয়োজনের পরিমাণ, দ্য অ্যামাউন্ট দ্যাট গেটস ডিসোসিয়েটেড ফ্রম হিয়ার। আলফা যদি লেখো, তার মানে বিয়োজনের মাত্রা, অর্থাৎ বিক্রিয়কের যত পার্সেন্ট বিয়োজিত হয়েছে তাকে বলে বিয়োজনের মাত্রা। দুইটা জিনিস কি একই? না, আকাশ পাতাল। আকাশ পাতাল তফাৎ। আমার কাছে রিক্সার বডি ছিল আমার ফ্যাক্টরিতে 50 পিস সকালবেলায়, সেইখান থেকে আমি দুপুরবেলায় এসে দেখলাম 10 পিস রিক্সার বডি নাই হয়ে গেছে। ব্যবহার করে ফেলছিস তোরা, কাজে লাগাই ফেলছিস। তার মানে আমার বিয়োজনের পরিমাণ কত? 10 পিস। 10 পিস। যদি বলি বিয়োজন মাত্রা কত জানেন? 20%। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। বুঝছে? কনভার্ট করে দেখো, এটা 20% আসবে। সো বিয়োজনের পরিমাণ আর বিয়োজনের মাত্রা, দিস টু থিংস আর নেভার সেম। যদি তুমি বোঝো, তুমি স্টুপিড হইলে আরে ভাই লেখেন তো,
এখানে যদি আলফা বিয়োজিত হয় তাহলে ওখানেও তো আলফা হবে, কথা তো সত্যি, কিন্তু এইটা লেখার রাইট তোমার নাই। তুমি সর্বোচ্চ একজন বই লেখক, তুমি তো বিজ্ঞানী না, ইউ ক্যানট ডু দ্যাট। এবং এটা করার কারণে ওই বই লেখক স্যারের কোনো প্রবলেম হয় না, ওইটা করার কারণে আমার মতো লোকেরও কোনো প্রবলেম হয় না, প্রবলেম হয় তোর মতো গান্ডুদের যারা পাঠক, ও বোঝে না। এই একটু আগে না আলফা মানে বিয়োজনের মাত্রা ছিল, এখন আবার আলফা মানে বিয়োজনের পরিমাণ হয়ে গেছে। প্যাচ লাগাবি তুই। তোরা কি বুঝতেছিস আমার কথা, যে পড়তে গেলে কত সাবধানে পড়তে হবে, যে কি বুঝাইছে বইতে এটা বুঝতে হবে আর কি। যাই হোক, ওই কাজটা করবা না, সূত্র প্রতিপাদনের সময় যার যার যা রাশির পরিচয় এভাবে দিতে হবে আর কি। এবার আসেন, হয়ে গেছে কাজ। তাহলে এবার বলো আমাকে কেসি এর ইকুয়েশন কি হবে? উপরে থাকবে এইচ এর ঘনমাত্রা, পাওয়ারে হচ্ছে 2, নিচে থাকবে হাইড্রোজেনের ঘনমাত্রা ইন্টু হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা। আচ্ছা, তারপরে আমাকে একটু এবার বলেন এইচ এর ঘনমাত্রা কত? 2x ডিভাইডেড বাই কত বলেন তো? ভি না স্কোয়ার। হাইড্রোজেনের ঘনমাত্রা কত হবে? a মাইনাস এক্স বাই ভি, এই বুঝতেছিস, ইন্টু বি মাইনাস এক্স বাই হচ্ছে ভি। এটা হচ্ছে কেসি। সব ঘুমায় গেছে মনে হয়। বুঝতেছি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা কি করবো, একটু ক্যালকুলেশন করলে কাজ শেষ। তাহলে কেসি ইকুয়াল টু দেখো নিচের ভি কাটাকাটি যায় না, এখানে ভি স্কোয়ার এই ভি কাটে, তাহলে আমাদের ফাইনালি কি থাকবে এখানে? ফাইনালি এখানে থাকবে হচ্ছে কেসি ইকুয়াল টু কি থাকে উপরে 4x স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস এক্স ইন্টু হচ্ছে b মাইনাস এক্স। এবং এইটারে আর কিছু করার নাই। দ্যাট ইজ দ্য ডিজায়ার্ড জেনারেলাইজড ইকুয়েশন ফর দিস রিয়াকশন কেসি। এই বিক্রিয়ার কেসি এর অঙ্ক যত আছে তুমি যে কোনো জায়গায় এই মানগুলো বসায় দাও, যে শুরুতে হাইড্রোজেন কত মোল ছিল, আয়োডিন কত মোল ছিল, এক্স এর মান হচ্ছে বিয়োজনের পরিমাণ, বসায় দাও, কেসি এর মান একবারে বেরোয় আসবে। বুঝেছো? জি ভাইয়া বুঝছি। এখানে তোমাদের কিছু বইতে কিছু নাটক করেছে দেখবা, যদি শুরুতে হাইড্রোজেন এবং আয়োডিন একই পরিমাণ থাকে, কি থাকে ভাবি, একই পরিমাণ থাকে, তাহলে সমীকরণটা হয় কীরকম? 4x স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস এক্স এর হোল স্কোয়ার। বুঝলেন? খুব উপকার হলো এটার জন্য। এটা লেখার কি দরকার? কয়টা অঙ্কে দেখছো তুমি হাইড্রোজেন আর আয়োডিন একই পরিমাণে থাকে? এই বুঝছিস বলদেরা? জি ভাইয়া। ওগুলা মেডিকেল স্টুডেন্টদের জন্য। গান্ডুদের জন্য ঘোড়ার ডিম বানায় এক একটা, বই লেখে এক একজন। সবচেয়ে মজার কথা কি জানিস, এই যে আমরা যে নেভাল আর্কিটেকচার পড়ছি, আমাদের অনেক ভাইয়াদেরকে দেখছি মানে যারা একটু বেশি শিখতে চাইতো, আমি তো পড়ি নাই আইসা, বা আমার বন্ধুরা যারা প্রচুর পরিমাণে পোলা পাইন ওই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বই পড়তো। কেন পড়তো জানিস? কারণ আমরাও ফ্লুইড নিয়ে পড়তেছি, ইতারাও ফ্লুইড নিয়ে পড়তেছে। ফ্লুইড বুঝো, ফিজিক্সে পড়ছো, প্রবাহী। আমরা যে ফ্লুইড নিয়ে পড়তেছি আর ওরা যে ফ্লুইড নিয়ে পড়তেছে, এই দুইটা জিনিসের একটা ডেটা আলাদা। কাইনামেটিক ভিসকোসিটি বলে একটা ব্যাপার আছে, নিউ দিয়ে লেখে। ওই ডেটাটা মানে বুঝছো তো, ধরে নে ঘনত্ব টাইপের একটা জিনিস। এই বস্তু বাদে বাকি সব ইকুয়েশন সব একই রকম। টার্বুলেন্সের ইকুয়েশন অমুক তমুক যা আছে ছাতার মাথা সব একই। তো আমরা পড়তে পারতাম কেন জানো? কারণ তাদের বই লেখকেরা পাকনামি করতো না, যে আমার মন চাইছে আমি কাইনামেটিক ভিসকোসিটিকে কেভি দিয়ে লিখছি, তা করে নাই। একটা প্রচলিত একটা স্ট্যান্ডার্ড ফলো করছে। ফিজিক্সের ভাইয়ারা এক বইয়ের সূত্র কেন আরেক বইতে অ্যাপ্লাই করতে পারে, এক জায়গার সূত্র কেন আরেক জায়গায় অ্যাপ্লাই করতে পারে? বিকজ রাশিগুলোর পরিচয় ঠিক আছে। সো এই বলদামি কইরো না। কেমিস্ট্রিতে গ্যাঞ্জাম হয় আমাদের সাদদের এই মানে কি বলে ওইটাকে বদ খাসলতের কারণে আর কি। এনিওয়ে আসেন এবার কি নির্ণয় করবো আমরা? কেপি। হ্যাঁ, কেপি এর ইকুয়েশন বের করি, চলেন। সো কেপি এর ইকুয়েশন কিভাবে বের করা যায় বলেন তো, বুদ্ধি দেন। প্রথমে কি করা লাগবে? ওভাবে না, ওটা তো মান বেরোবে, ইকুয়েশন তো বেরোবে না গাধা। বলো কি করা লাগবে তোমার, মনে নাই? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা বের করা লাগবে। এটা কত আসে দেখো তো, a মাইনাস এক্স যোগ হচ্ছে b মাইনাস এক্স যোগ হচ্ছে আবারও কি বলেন 2x। তাহলে আলটিমেটলি কি আসবে? a প্লাস বি থাকবে। এবং দ্যাটস এ ভেরি বিউটিফুল পয়েন্ট, তোমরা দেখে বুঝতেছো কিনা জানি না। আচ্ছা, তারপরে কি হবে? অতএব কেপি এর ইকুয়েশন বের করি চলো। কেপি এর ইকুয়েশন হচ্ছে প্রেশার অফ এইচ আই, পাওয়ারে হচ্ছে 2, নিচে থাকবে প্রেশার অফ H2 ইন্টু প্রেশার অফ I2। মান বসায় দেই। প্রেশার অফ এইচ আই মানে হচ্ছে কত? 2x ডিভাইডেড বাই সিস্টেমের মোট মোল নাম্বার a প্লাস বি, এই পুরো সরি ইন্টু কত হবে? পি, সিস্টেমের মোট চাপ পাওয়ারে 2। বুঝতে পারছিস তো নাকি কি করছি? হাইড্রোজেনেরটা হচ্ছে a মাইনাস এক্স বাই হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে পি, আর এটার আসবে হচ্ছে b মাইনাস এক্স বাই a প্লাস বি ইন্টু হচ্ছে পি।
এবার আপনার নিজেরা কাটাকাটি করে দেখেন কি হবে। উপরে পি স্কোয়ার আছে আর এখানে পি এখানে পি, সব পি পি কাটা। নিচে আবার এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বিগুলোও কাটা। তাহলে কি থাকে আমার কাছে বলেন তো? 4x স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকে? এ মাইনাস বি ইন্টু হচ্ছে, সরি এ মাইনাস বি না, এ মাইনাস কি জানো? এক্স। এ মাইনাস এক্স ইন্টু হচ্ছে বি মাইনাস এক্স। এখন এই রাশিটুকু প্রেসাইজলি কিসের সমান দেখেন তো আপনারা একটু। কেপি আর কেসির ভ্যালু কেসি এর ইকুয়েশনের সেম ডেটাটাই, মানে সেম রাশি আসছিল না আমাদের? কেন আসছে বুঝছেন? এই বিক্রিয়ার ডেলেন জিরো, তাই বোঝো নাই? এবং ডেলেন জিরো হওয়ার কারণে এখানে আর একটা মজা হয়েছে, তোমরা টের পাও নাই। এ প্লাস বি আসছে হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যার, মানে বুঝো? এটা তুমি হিসাব না করেও বলে দিতে পারতা। এই বিক্রিয়া যেহেতু ডেলেন জিরো, ডেলেন মানে হচ্ছে মোল সংখ্যার ডিফারেন্সটা কত হয়। যেহেতু ডেলেন জিরো, তার মানে শুরুতে যত মোল দিয়ে বিক্রিয়া শুরু হয়েছে সাম্যাবস্থায় তত মোলই থাকবে, টোটাল মোল নাম্বার একই থাকবে। দেখেন তো এই বিক্রিয়া শুরু হয়েছে কত মোল দিয়ে? এ প্লাস বি না, বোঝো নাই? সাম্যাবস্থায় এসে মোল নাম্বার কত হয়েছে ওই টোটাল যোগ করে দেখো একই থাকে, ওই মোল নাম্বার চেঞ্জ হয় না। বুঝতে পারছিস কি? বুঝছি ভাই। ওকে, আর একটা বিক্রিয়া দেখায় ছুটি দিয়ে দেই, তাহলে আজকে আর বিক্রিয়া অনুপাত দেখাইতে পারলাম না, সমস্যা নাই। আচ্ছা জোরে বল, গাধা ভাত খায় নাই কি? ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্যের। আরে ওটা পরে দাঁড়া। আচ্ছা কঠিন বিক্রিয়া দেখায় দেয়, সবচেয়ে কঠিন। নাইট্রোজেন প্লাস হচ্ছে 3H2। তোমাদেরকে বই দিয়ে দিছি না আমি, পাওয়ার বুকটা? জি ভাই, অনলাইন কপি দিন। হ্যাঁ, আর ওই প্রিন্টেড যারা নিছো তারাও কালকের মধ্যে পাই যাবে ইনশাল্লাহ, আর কি ছাড়া হয়ে গেছে আমাদের। সো এখন ঘটনা হচ্ছে দেখো, আমি যদিও ঢাকায় নাই, কি যে সাইডসে কী করছে আমি জানি না। আচ্ছা এখন ঘটনা হচ্ছে দেখো, এই মানে ওইখান থেকে একটু দেখে নিও বাকিগুলা, বাকি আরও মানে টোটাল 4টা এক্সাম্পল দিছি আমি ওখানে। হ্যাঁ, তো এখন বলেন নাইট্রোজেন শুরুতে কত ধরে নিব? এ মোল, এটা ধরে নিব বি মোল, এটা কত? 0। এ থেকে চলে যাচ্ছে এক্স, বি থেকে যাচ্ছে কত? থ্রাইজ এক্স, আর এখানে তৈরি হচ্ছে টয়েজ এক্স। এবার বলো আমাকে প্রথমে কিসের রাশিমালা আমরা বাইর করব? কেসি। কেসি ইকুয়াল টু তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রার পাওয়ারে 2, নাইট্রোজেনের ঘনমাত্রা ইন্টু হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রার পাওয়ারে হবে কিউব। ঠিক আছে, মান বসাই দিই চলো। অ্যামোনিয়ার ঘনমাত্রা কত? টুয়াইজ এক্স বাই হচ্ছে ভি পাওয়ারে স্কোয়ার। নাইট্রোজেনের হবে এ মাইনাস এক্স বাই হচ্ছে ভি, এটা হবে বি মাইনাস থ্রাইজ এক্স বাই হচ্ছে ভি পাওয়ারে কিউব। বুঝতে পারছি সবাই? জি ভাই। বুঝছি ভাই। আচ্ছা, তাহার পরে বলেন আমাকে কি হবে? কাটাকাটি ফাটাফাটি করতে হবে। কেসি ইকুয়াল টু তাহলে কি থাকে উপরে? 4x স্কোয়ার। তোমরা কি বুঝতেছো? নিচে এখানে একটা ভি স্কোয়ার, আর নিচে কিন্তু এখানে ভি টু দি পাওয়ার 4, বোঝো নাই? তাহলে আলটিমেটলি এই যে নিচের ভি টু দি পাওয়ার 4 উপরে ডিগবাজি খায়, এখানে কত হয়ে যাবে বলেন তো? ভি স্কোয়ার হবে না? বুঝছি। আচ্ছা নিচে কি থাকবে আমাদের? এ মাইনাস এক্স থাকবে, আর উপরে কি থাকবে? বি মাইনাস থ্রাইজ এক্স পাওয়ারে কিউব। এই তো এইটাই হচ্ছে তোমার এই বিক্রিয়ার কেসি এর ইকুয়েশন। এটার আর ডেভেলপ করার কিছু নাই, মানে এখানে আর কি দেখাবো? এই তোমাদের বইতে বলতে পারে যদি এ আর বি এর পরিমাণ সমান হয়, এই খুব নাটক, তাতে কি খেলাটা হবে আমার। ওকে, সো দ্যাটস ইট, কেসি এর ইকুয়েশন। হ্যাঁ বল। এটা নির্ণয় করা হয়েছে, মানে এখানে তো আমার অ্যামোনিয়া আগে থেকেও থাকতে পারতো। হ্যাঁ আমরা ধরে নিছি তো যে অ্যামোনিয়া শুরুতে নাই, সেইভাবে ধরে নেওয়া, বুঝিস নাই? যেহেতু রাশিমালা প্রতিপাদন করতেছি তাহলে হ্যাঁ আমি শুরুতে ধরো, কোনো সমস্যা নেই, ধরে একটা ডিফারেন্ট ইকুয়েশন আসবে, মানে ওটা নর্মালি ধরা হয় না কেন? কারণ বাস্তবে আমরা কাজ করার সময় যে শুরুতে জিরোই থাকে আর কি। চাইলে করতে পারো, সমস্যা নাই। এইবার আসো কেপি এর ইকুয়েশন দেখাই। কেপি এর ইকুয়েশন দেখাইতে গেলে প্রথমে কি করে নেওয়া লাগবে মনে আছে? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। সাম্যাবস্থায় মোট কেমনে জানি লেখে? মোট মোল সংখ্যা হিসাব করে ফেল তাড়াতাড়ি, কত আসে? a প্লাস বি মাইনাস 2x। এ প্লাস বি মাইনাস হচ্ছে 2x থাকবে, বুঝিস নাই কিছু? 3x কেন হবে বুঝিস নাই? 2x মাইনাস 4x না, তাহলে মাইনাস 2x থাকে। হ্যাঁ মাইনাস 2x বলছি। আচ্ছা এবার আসো কেপি বের করি আমরা। কেপি ইকুয়াল টু প্রেশার অফ অ্যামোনিয়া পাওয়ারে 2 প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু প্রেশার অফ হাইড্রোজেনের পাওয়ারে কিউব। প্রেশার অফ অ্যামোনিয়া মানে ওর নিজের মোল নাম্বার কত? টুয়াইজ এক্স বাই এই ঘোড়ার ডিম পুরোটা, এটা। আচ্ছা নিচে কি থাকবে? এটা ইন্টু হচ্ছে সিস্টেমের মোট চাপ ধরে নেওয়া হয়েছিল পি। তো এই পুরোটার কি হবে জানি? কোনো কিছু পাওয়ারে যাবে, স্কোয়ার যাবে। আচ্ছা সো তাইলে পাওয়ার স্কোয়ার দিয়ে দিই, পুরোটার পাওয়ার স্কোয়ার।
নিচে এবার তাহলে কি হবে, নিচে হবে হচ্ছে a মাইনাস এক্স বাই, আচ্ছা এই পুরো জিনিসটা এইটা, ঠিক আছে না আমার লেখা? ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। ওকে, কোথায় কোথায় জানি ব্র্যাকেট ট্র্যাকেট আছে, এইখানে একটা এই অবস্থা, এইখানে ব্র্যাকেট, এইখানে ব্র্যাকেট, এটার উপরে একটা কি বসবে, এটার উপরে বসবে বি মাইনাস থ্রাইজ এক্স, ঠিক আছে না? হ্যাঁ, আর এর পাওয়ারে যাবে হচ্ছে কিউব। এখন এটাকে একটু হিসাব করা লাগবে আপনাদের, এটা দেখে অজ্ঞান হয়ে যাবেন না দয়া করে, আমার এইগুলো দেখেই রাগ লাগে। তোরা এত ভালো ভালো পোলাপাইন বলিস যে আমি অঙ্কে খুব ভালো, কি অঙ্কে ভালো, এইটুকু সিম্পলিফিকেশন করতে পারে না, এইটুকু সরল অঙ্ক করতে পারে না, সিম্পলি সরল অঙ্ক আর কি। আচ্ছা আমি এইখানে করতেছি, তাহলে এখানে বলেন কেপি ইকুয়াল টু আমাদের কাছে কি থাকবে, খেয়াল করে দেখো, এইখানে পি স্কোয়ার ছিল আর নিচে ছিল পি টু দি পাওয়ার 4 না, হ্যাঁ তাহলে আলটিমেটলি নিচে আমার একটা থাকবে পি স্কোয়ার, বুঝছিস তো? উপরে থাকবে কি বলেন তো, 4x স্কোয়ার থাকবে না, এই যে 4x স্কোয়ার, আবার নিচে এইগুলা ছিল a প্লাস বি মাইনাস 2x এর হোল স্কোয়ার, আর নিচে ছিল এটা 4টা, তাহলে আলটিমেটলি এখানে কি থাকবে, উপরে দুইটা থাকে। a প্লাস বি মাইনাস 2x এর পাওয়ারে থাকবে 2, বোঝা না? আর নিচে কি থাকবে a মাইনাস এক্স ইন্টু হচ্ছে বি মাইনাস কি বলেন তো থ্রাইজ এক্স। আমি কি লেখা ঠিক লিখছি? ঠিক আছে। এই তো, ভুল হইলেও কোনো সমস্যা নেই, আমার কাজ তোমাকে রাস্তা দেখানো যে এইভাবে করে। সো দ্যাটস ইট, দ্যাট ইজ ইয়োর ইকুয়েশন ফর কেপি। বি মাইনাস 3x এর কিউব হবে, হোল কিউব, বি মাইনাস 3x। ও সরি, হ্যাঁ ওই কিউবটা বাদ গেছে, আরে ব্যাপার না, ক্যালকুলেশন ক্যালকুলেশন করে নিবানি ভাইয়া বসে। সিস্টেমটা বুঝছিস তো কেমনে করে, মানে যে কোনো বিক্রিয়ারই এই কাজটা করা যায় আর কি, ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝাইতে পারি নাই। এক্সট্রা পেই নাই। আচ্ছা তোমরা একটু করবা, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। এই যে N2O4 এর বিয়োজন বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সাধারণ রাশিমালা প্রতিপাদন, এবং একটু বোঝো অন্যান্য সময় কি লেখা ছিল আমাদের এখানে, বিভিন্ন বিক্রিয়ার সাম্য ধ্রুবকের সাধারণ রাশিমালার প্রতিপাদন, আর এখানে স্পেসিফিক্যালি বিক্রিয়াটার কথা বলছে N2O4 এর বিয়োজন বিক্রিয়া। আমাকে একটু বলেন তো N2O4 এর বিয়োজন বিক্রিয়া কোনটা? N2O4 2Na2 উৎপাদন হয়। এইটা ভেঙে চুরে 2NO2 উৎপন্ন হবে, 2NO2। আচ্ছা এই বিক্রিয়াটার জেনারেলাইজড যে ইকুয়েশন এটা একটু বাইর করবা, এবং এইটা নিয়ে কিছু কথা আছে আর কি, মানে এইটা দরকার, ঠিক আছে? সো এটা বাড়ির কাজ দিলাম, কেসি কেপি দুইটারই ইকুয়েশন বাইর করবা, যদি বাইর করে রাখো তাহলে আমার সাথে আলোচনা করতে গেলে তোমার কিছু ভুল ধরে ফেলতে পারো যে এটার কেন স্পেশাল, কি কাহিনী। ওকে, সো এই তো ঠিক আছে। শ্বেতাবচন্দ্র একটু মনে করে দিয়ে এগুলো ছোটো হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে, টাইপিংয়ে ঝামেলা হয়েছে আর কি। ওকে, সো এগুলো পারলে করো, না পারলে সমস্যা, আমি দেখাবো, এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ এই তো বিক্রিয়া অনুপাত আগামী দিন, টাটা। ভাইয়া ভাইয়া এই যে বলতে চাইছিলেন ভট্টাচার্য ইলিয়াসন জানি আহ। বলতেছি